আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগতম রাজশাহী ইউনিভার্সিটি অ্যাডমিশনের স্পেশাল ক্লাসে। আজকের ক্লাসে আমরা কেমিস্ট্রি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো বিগত 5 বছরে এসেছিল। তো সেই সকল এমসিকিউ নিয়ে আলোচনা করব, এতে করে তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে সামনে কি কি টাইপের এমসিকিউ চলে আসতে পারে। তো তোমার আজকে ক্লাসের মাধ্যমে কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটারই সুন্দর একটা রিভিশন ক্লাস হয়ে যাবে। এবং তুমি নিজে নিজেই অবশ্যই খাতা নিয়ে বসবা, আমি যখন ভাই সলভ করতে থাকবো তুমি নিজে সলভ করতে থাকবা, দেখবা কোনটা কতটুকু পারতেছো। ওকে, তাহলে আর কথা না বাড়িয়ে আমরা চলো দেখে আসি। তো বেসিক্যালি আমাদের আজকে ক্লাস বললাম যে বিগত 5 বছরের কোশ্চেন সলভ 2019-20 থেকে 2023-24 সাল পর্যন্ত যে সকল গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো এসেছিল এবং সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি তোমার কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে তোমার হচ্ছে কিছু বছরগুলোতে 2টা ধাপে পরীক্ষা হয়েছে, অর্থাৎ এক শিফট 2 শিফট। তো ওই 2 শিফটের সমন্বয়ে আমি এখানে কিছু কোশ্চেন রেখেছি, তোমরা অলরেডি দেখতে পাবা। ওকে, আচ্ছা, তাহলে শুরুতে আমরা চলে যাই প্রথম কোশ্চেনটা, যেটা হচ্ছে তোমাদের আগের ব্যাচের ভাই আপুদের এসেছিল। দেখো, নিচের কোনটি লুইস অ্যাসিড নয়? আচ্ছা, যখনই বলবে লুইস অ্যাসিড নয়, বুঝবা এটা কাকে ইন্ডিকেট করতেছে? লুইস ক্ষারকে। কাকে? লুইস ক্ষার। লুইস ক্ষার, এই যে, রাইট, লুইস ক্ষার বা লুইস ক্ষারক। তো এটাকে ইন্ডিকেট করতেছে আমাকে। আচ্ছা, লুইস বেস বা লুইস ক্ষারক কোনটা বলতো? যারা ইলেকট্রন যারা ইলেকট্রন ত্যাগ করতে চায় বা ত্যাগ করে, যারা ইলেকট্রন কি ত্যাগ করতে চায়, যাদের মধ্যে ইলেকট্রন বেশি আছে, যাদের মধ্যে ইলেকট্রন বেশি আছে, যার মধ্যে ইলেকট্রন বেশি বা ইলেকট্রনের ঘাটতি নাই, সহজ কথা, যার মধ্যে ইলেকট্রন বেশি বা ইলেকট্রন ঘাটতি নেই। আচ্ছা, দেখো এখানে কিন্তু শুরুতে বোঝা যাচ্ছে যে আনসার কোনটা হবে। এই যে অ্যামোনিয়া, অ্যামোনিয়াটা লুইস বেস, তার মানে কি সে লুইস অ্যাসিড না। কেন? কারণ অ্যামোনিয়ার নাইট্রোজেন যেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, তার মধ্যে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। যেহেতু এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, তার মানে কি সে ইলেকট্রন ত্যাগ করতে চায়, তার ত্যাগ করার একটা প্রবণতা রয়েছে। তো এখানে অ্যামোনিয়াটাই হবে আনসার। বাকিগুলো কেন হবে না? দেখো, বোরন হাইড্রোক্সাইড যখন এটা তৈরি হয়, তখন বোরনের কেন্দ্রীয় পরমাণুতে তোমার 8-এর কম ইলেকট্রন থাকে, অর্থাৎ তার ইলেকট্রনের ঘাটতি। 8-এর কম বলতে কয়টা? 6টা ইলেকট্রন। তো তার মধ্যে ইলেকট্রনের ঘাটতি দেখা যায়, তাহলে সে একটা লুইস অ্যাসিড। লুইস অ্যাসিডটা কি করে? ইলেকট্রন গ্রহণ করতে চায়। লুইস অ্যাসিড কি করে? ইলেকট্রন গ্রহণ করতে চায়। তাহলে তার যেহেতু ইলেকট্রনের ঘাটতি, তার ইলেকট্রন লাগবে। সিমিলারলি BF3, এখানেও বোরনের শেষ কক্ষপথে 8-এর কম মানে 6টা ইলেকট্রন, তারও ইলেকট্রন লাগবে, সে লুইস অ্যাসিড। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এখানে অ্যালুমিনিয়াম কেন্দ্রীয় পরমাণু, এর মধ্যেও কি 8-এর কম ইলেকট্রন আছে, তারও কি দরকার? ইলেকট্রনের দরকার, সেও লুইস অ্যাসিড। তাহলে আলটিমেটলি আনসার কি? অ্যামোনিয়া। পরের কোশ্চেনটাতে যাই। sp3d সংকরিত যৌগ নিচের কোনটি? আচ্ছা, sp3d, এখানে হাইব্রিডাইজেশনের মান কত বলতো? অর্থাৎ এইচ এর মান। এখানে কয়টা সংকরিত অরবিটাল আছে? এস একটা, পি 3টা, 4টা, ডি একটা, 5টা, টোটাল 5টা আছে। তাহলে এখানে দেখো কোনটা হওয়ার পসিবিলিটি আছে। যেমন আমি যদি PCl5টা নিয়ে একটু বিবেচনা করি, দেখো হাইড্রোজেন ইকুয়াল টু হাফ, PCl5টা দেখে মনে হচ্ছে যে তার হয়তোবা সংকরণটা 5 হবে, ধরো আমি জানি না আর কি, সাপোজ। তাহলে ফসফরাস হচ্ছে যার কেন্দ্রীয় পরমাণু, এর শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে বলতো? 5টা। তাহলে এখানে 5 বসাবো। ওই যে ভি এর মানটা এখানে কি? 5। এবং ভি প্লাস এমটা কি ছিল? একযোজী পরমাণু। একযোজী পরমাণু আছে এখানে কে? ক্লোরিন। কয়টা আছে? 5টা। তাহলে এই যে 5। কোনো ক্যাটায়ন আছে? না। কোনো অ্যানায়ন আছে? না। সূত্রটা তো মনে আছে আশা করি, যে তোমার হচ্ছে ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। তাহলে 5 5 10, 10টা 2 দ্বারা ভাগ করলে 5, আর 5 মানে sp3d। তাহলে এটাই হবে আনসার। ওকে, পরের কোশ্চেনটাতে যাই। নিচের কোন যৌগটি সম্ভব নয়, মানে কোন যৌগটা আসলে তৈরি হওয়া পসিবল না? দেখো তো এখানে তোমার কোনো কমন একটা যৌগ আছে কিনা যেটা তুমি ছোটবেলায় পড়ছো, যৌগটা তৈরি করাই সম্ভব না, আছে না? এই যে NCl5, এটাই আনসার হবে। ছোটবেলায় পড়ছো না যে PCl3 গঠিত হয় এবং PCl5ও গঠিত হয়, কিন্তু NCl3 গঠিত হলেও NCl5 কেন তৈরি হওয়া সম্ভব না? কেন বলো তো? কারণ নাইট্রোজেনের যখন আমরা দেখতে যাই, মানে ইলেকট্রোমিনাস দেখতে যাই, তখন তার 1:2:2 2p পর্যন্ত সীমাবদ্ধ, তার তো আর 2d নাই। তো PCl5 NCl5 যদি তৈরি করতে চায়, তাহলে তোমার হচ্ছে ক্লোরিন, বাকি 2টা ক্লোরিন কোত্থেকে আসবে? মানে NCl3 তো তৈরি হচ্ছে পারফেক্টলি, কারণ জায়গা ছিল, বেজোর ইলেকট্রন ছিল। কিন্তু NCl5 তৈরি করার জন্য এক্সট্রা যে 2টা ক্লোরিন, ঠিক আছে, NCl3 থেকে NCl5 তৈরি করতে চাচ্ছ, এক্সট্রা 2টা ক্লোরিন আসতেছে না? ওই 2টা ক্লোরিন কিভাবে নাইট্রোজেনের ইলেকট্রনের সাথে শেয়ার করবে? কারণ নাইট্রোজেনের তো আর বেজোর ইলেকট্রন নাই, 5টা বেজোর ইলেকট্রন লাগবে নাইট্রোজেনে যদি 5টা ক্লোরিনের সাথে যুক্ত হতে চায়। কিন্তু এটা তো পসিবল না, কারণ নাইট্রোজেনের 1:2 2:2 2p3, এই যে 2p3তেই বেজোর ইলেকট্রন 3টা, আর পসিবল না, কারণ 2d তো আর নাই।
রাইট? তাহলে 2s থেকে একটা ইলেকট্রন 2d তে চলে যেত, 2d তো পসিবল না, তাই NaCl5 এখানে আনসার হবে, এই যৌগটা গঠিত সম্ভব না। পরের কোশ্চেন, 5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মোলার ঘনমাত্রা কত? আচ্ছা, তাহলে এটা কেমনে বের করবো? দেখো 5% পার্সেন্টেজ দেয়া থাকলে আমরা একটা সূত্র দিয়ে বের করবো, S equal to x into 10 divided by m। 5% মানে মনে রাখবা, এই পার্সেন্ট বলতে পার্সেন্ট W বাই V টাকে বুঝায়, ইন্ডিকেট করে। তাহলে S equal to হবে x into 10 divided by m, এটা একটা শর্টকাট। x টা কি? যত পার্সেন্ট দেয়া আছে, কত দেয়া আছে? 5, আর ইন্টু 10, আর m টা কি? আণবিক ভর, সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর কত? 40। তাহলে এখানে আনসার কত হবে দেখো, তোমার হচ্ছে 40 আর 10 কাটাকাটি করলে নিচে থাকে 4, তাহলে 5/4। আর 5/4টা কত হবে? এখানে ক্যালকুলেশন করে দেখতে পারো, এই যে 4 5, তাহলে 4 একে 4, তাহলে 5 থেকে 4 বাদ দিলে 1, আর এখানে একটা শূন্য, তাহলে 4 দোকানে 8, এই যে দশমিক আনতে হবে কারণ তুমি একটা শূন্য আনছো, তাহলে 4 দোকানে 8, তাহলে 10 থেকে 8 বাদ দিলে 2, আর তুমি আবার শূন্য আনবা, তাহলে 4 5 20, এই যে মানে ওই যে নর্মাল ক্যালকুলেশন আর কি, ছোটবেলায় আমরা যেটা করছি, 1.25 মোলার, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, এগুলো মুখে মুখে করা লাগবে, মুখে মুখে বলতে হচ্ছে ক্যালকুলেটর ছাড়া করা লাগবে আর কি, রাফলি করা লাগবে। 27°C তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের জন্য আদর্শ সমীকরণ কোনটা হবে? আচ্ছা, এখানে একটা খেয়াল করো, পিভি ইকুয়াল টু এনআরটি আমরা জানি, কিন্তু এখানে পিভি দেয়া আছে, এন এর মানটা বসাইছে, আরও দেয়া আছে, আর টি এর মানটা বসাইছে নিশ্চয়ই, রাইট? এর কারণে এখানে অপশনগুলো এইভাবে দেয়া। তুমি সূত্রটা মনে রাখো, পিভি ইকুয়াল টু এনআরটি, এটা তো মনে আছে, এন আর টি, তাহলে পিভিটাকে স্টপ রাখো, পিভি থাকুক, আর এন, এন মানে কি? ডাব্লিউ বাই এম, এই যে, আর এখানে এই আরটাকে স্টপ রাখো, আর টি এর মানটা বসাবা, 27°C মানে কত? 300 কেলভিন। এই যে ডাব্লিউ, ডাব্লিউটা হচ্ছে তোমার গ্রাম এককে ভর, কত দেয়া আছে? 7, আর এমটা কি? আণবিক ভর, সেটা কত? নাইট্রোজেনের জন্য আমরা জানি 14, একটা নাইট্রোজেনের জন্য, দুইটার জন্য কত হবে? 28, তাহলে এই যে 28, তাহলে আর ইন্টু 300। তাহলে এইখানে দেখো তো, 7 1 আর 28 4, আর 4 দিয়ে যদি 300-কে কাটাকাটি করি তাহলে কত আসবে দেখো, 4 দিয়ে যদি 300-কে কাটাকাটি করো তাহলে দেখবো এখানে 75 আসতেছে। ঠিক আছে, মানে 300-কে 4 দ্বারা ভাগ করে দেখো 75 আসবে, তাহলে 75 ইন্টু আর মানে 75 আর, এই যে, তাহলে পিভি ইকুয়াল টু আসতেছে 75 আর। ঠিক আছে, এটা হচ্ছে আনসার, পিভি ইকুয়াল টু 75 আর, এই যে এটা হচ্ছে আনসার। ওকে, পরের কোশ্চেনটাতে যাই, বিক্রিয়া সাম্যের উপর কোনটির প্রভাব নেই? আচ্ছা, এটাও আনসার হবে হচ্ছে চাপের তো প্রভাব আছে, এটা আনসার হবে না, নেই বলছে। প্রভাবকের কি কোনো প্রভাব আছে? না, তাহলে এটা আনসার। ঘনমাত্রার প্রভাব আছে, তাপমাত্রার প্রভাব আছে, তাহলে এটা। আমরা সাম্যের উপর নিয়ামক দেখছি, নিয়ামক কি কি ছিল? চাপ, তাপ, ঘনমাত্রা। প্রভাবক কি ছিল? না, তাহলে এটা অ্যান্সার হবে। ঠিক আছে, সাম্যের উপর প্রভাবকের কোনো প্রভাব নাই। হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথের ইলেকট্রনের শক্তি এবং প্রথম কক্ষপথের শক্তির কত গুণ? আচ্ছা, তাহলে তৃতীয় শক্তি স্তরটা মান কত সেটা আমরা বের করি। দেখো, ই অফ এন ইকুয়াল টু -30.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইলেকট্রোভোল্ট, এই সূত্রটা আমরা পড়ছি। দেখো, এটাতে আমরা বের করতে পারবো ই কত নম্বর কক্ষপথ? 1 নম্বর কক্ষপথ, তাহলে এখানে -13.6, আর জেড মানে কি? তোমার পারমাণবিক সংখ্যা, কার? হাইড্রোজেন, যার হচ্ছে 1, তাহলে এখানে 1 স্কোয়ার। আর এন মানে কি? এন মানে হচ্ছে তোমার কক্ষপথ নাম্বার, এখানে 1 নম্বর কক্ষপথের জন্য বের করতেছে 1 ইলেকট্রোভোল্ট, তাহলে এখানে কত আসবে? -13.6 ইলেকট্রোভোল্ট। এরপরে হচ্ছে তৃতীয় কক্ষপথ E3, E3টা একটু দেখো, E3টা যদি আমি বের করতে যাই তাহলে E3টা হচ্ছে -13.6, আর এখানে দেখো, এখানে হচ্ছে জেড, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা তো 1ই, এটা 1 স্কোয়ার হবে। আর এটা কত হবে? নিচে, নিচে হচ্ছে হবে এখানে 3 বলছে না, তাহলে 3 স্কোয়ার, তাহলে ইভি, তাহলে এটা কত আসে? এটা হচ্ছে -13.6, আর 3 স্কোয়ার মানে কত? 9, এই যে ইলেকট্রোভোল্ট। এখন এই যে E3/E1 দিব, কারণ E3/E1 দিলে বুঝতে পারবো যে তৃতীয় কক্ষপথের শক্তিটা প্রথমটার তুলনায় কত গুণ। তাহলে আমরা এখানে E3/E1 দিব, E3/E1, তাহলে তো আমরা আমাদের আনসারটা পেয়ে যাব। এখানে E3 হবে E3, এই যে E3, তাহলে এখানে E3টা কত দেখো তো, -13.6/9, এই যে -13.6/9, আর E1টা কত? E1টা হচ্ছে -13.6, এখানে তো মাইনাস মাইনাস কাটা, আর 13.6টা বাই 9, এটা 1/13.6, তাহলে এটা কাটা, তাহলে 1/9 হয় আনসার, 1/9 আছে, এই যে। ঠিক আছে, জাস্ট তুমি হচ্ছে প্রথম কক্ষপথ এবং তৃতীয় কক্ষপথের শক্তিটা বের করবে, এরপরে
ভাগ করে দিলে তুমি বুঝতে পারবে যে তৃতীয় কক্ষপথটা 1 নম্বর কক্ষপথের তুলনায় কত গুণ, মানে শক্তিটা কত গুণ বেশি। ওকে, আচ্ছা। এবারে সম আয়তনের, মানে আয়তন সেম, 0.1 মোলার সোডিয়াম ইথানয়েড এবং 0.1 মোলার এটা কি CH3COOH হবে এখানে ইথানোয়িক অ্যাসিড মিশ্রণের পিএইচ কত, যেখানে CH3COOH এর পিকে এটা দেয়া আছে। আচ্ছা, তাহলে চলো বের করি আমরা। আমরা পিএইচ ইকুয়াল টু সূত্রটা পড়ছি না, এটা কি বাফার দ্রবণ না? কোন বাফার বলো তো? অম্লীয় বাফার। এই যে দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিডের লবণ, অম্লীয় বাফার। তাহলে পিএইচ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ অফ লবণের ঘনমাত্রা ডিভাইডেড বাই তোমার কি অ্যাসিডের ঘনমাত্রা। তাহলে এখানে লবণের ঘনমাত্রা কত? 0.1, অ্যাসিডের ঘনমাত্রা কত? 0.1, পিকে এর মান কত? 4.76 প্লাস লগ, এই যে এটা কাটাকাটি থাকে, তাহলে এখানে লগ 1, লগ 1 এর মান তো 0, তাহলে এখানে 4.76 आंसर হবে। এই যে 4.76। ওকে, পরের কোশ্চেনটাতে যাই। নিচের কোন বিক্রিয়া অনুপাতের কিউসের উপর চাপের কোনো প্রভাব নাই? আচ্ছা, চাপের প্রভাব কখন থাকে না? যখন বিক্রিয়কের মোট মোল এবং উৎপাদের মোট মোল সংখ্যাটা সমান হয়। তাহলে এখানে কোনটা হবে দেখো তো? এটা তো অ্যামোনিয়া, নাইট্রোজেন, হাইড্রোজেন, এটা হবে না, চেক করে দেখতে পারো। PCl3 Cl2 PCl5 এটাও হবে না। H2I2, এই যে এই এক্সাম্পলটা খুব কমন, এটাই হবে আনসার। ঠিক আছে, কারণ এটার জন্য চাপের কোনো প্রভাব নাই, কারণ এই বিক্রিয়াটা দেখো H2I2, এই যে এটা হচ্ছে উৎপাদ তোমার, ঠিক আছে, যে উপরে আছে না, এটা হচ্ছে উৎপাদ, আর নিচে হচ্ছে বিক্রিয়কটা, বিক্রিয়কটা হচ্ছে 2HI। এই যে তাহলে এখানে দেখো বিক্রিয়কের মোট মোল হচ্ছে 2 মোল, উৎপাদে কত? এখানে 1 মোল, এখানে 1 মোল, টোটাল 2 মোল, 2 মোল 2 মোল সেম, তাহলে এটা আনসার হবে। পরের কোশ্চেনটা, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট দ্বারা নিচের কোনটি শনাক্ত করা যায়? এই যে সিলভার নাইট্রেট, তাহলে কোনটা শনাক্ত করা যাবে বলো তো? এটা হচ্ছে তোমার অ্যালডিহাইড। কি? অ্যালডিহাইড। ঠিক আছে, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। যদিও আমরা হচ্ছে অ্যালডিহাইড শনাক্তকরণ পড়ছি না, অ্যালডিহাইড নানান কিছু দ্বারা শনাক্ত করা যায়। তোমার হচ্ছে আমরা টলেন বিকারক, ফেলিং দ্রবণ এগুলো পড়ছি। তো এইখানে হচ্ছে তোমার বেসিক্যালি যে সিলভার নাইট্রেট, টলেন বিকারকে দেখছো না, তোমার হচ্ছে নর্মালি তোমার টলেন বিকারক, ফিলিং দ্রবণ এগুলো দ্বারা যখন শনাক্ত করতে যাই, নর্মালি অ্যালডিহাইডটাকে তো শনাক্ত করি, এবং পার্থক্য করতে যাই যখন, তখন অ্যালডিহাইড এবং কিটোনটাকে কি করি? পার্থক্য করি। ঠিক আছে, তো ওই জায়গাটাতে তো হয়তোবা তুমি বিক্রিয়ক নিয়ে ধারণা পাইছো। তাহলে এখানে অ্যামোনিয়া যুক্ত তোমার হচ্ছে যে সিলভার নাইট্রেটটা, এটা দ্বারা আমরা কি শনাক্ত করতে পারবো? অ্যালডিহাইডটাকে। ঠিক আছে, কি? অ্যালডিহাইডটা। ওকে, আবার এইগুলা হচ্ছে বেসিক্যালি আবার কিটোনের সাথে কি করে না? বিক্রিয়া করে না। ঠিক আছে, এই যে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট অথবা টলেন বিকারক বা ফিলিং দ্রবণ এগুলো কিন্তু ইউজুয়ালি কিটোনের সাথে বিক্রিয়া করে না, এগুলো বিক্রিয়া করে কার সাথে? অ্যালডিহাইডের সাথে। ফলে অ্যালডিহাইডটাকে ইজিলি আইডেন্টিফাই করা যায়। ওকে, আচ্ছা, পরের কোশ্চেনটাতে যাই। যে সব পরমাণু নিউট্রন সংখ্যা সেম তাদেরকে কি বলি আমরা? আইসোটন। এই যে আইসো শব্দের অর্থ একই, ন দিয়ে মনে রাখবে নিউট্রন সংখ্যা, তাহলে একই নিউট্রন সংখ্যা মানে আইসোটন। ওকে, এ থেকে বি বিক্রিয়াতে এর প্রাথমিক ঘনমাত্রা দেয়া আছে 0.475 মোল পার লিটার, এবং বিক্রিয়া শুরু হওয়ার 5 মিনিট পরে এর ঘনমাত্রা কমে যেয়ে হয়েছে 0.175 মোল পার লিটার। গড় বিক্রিয়ার হার কত? আচ্ছা, গড় বিক্রিয়ার হার, তাহলে গড় বিক্রিয়ার হারটা বের করা তো খুব সহজ। গড় বিক্রিয়ার হার প্রাথমিক কত আছে দেখো, প্রাথমিক কত আছে? গড় বিক্রিয়ার হার মানে হচ্ছে এটার একক মোল পার লিটার পার সেকেন্ড হবে। তাহলে এই যে হার মানে হচ্ছে একক সময়, নিচে থাকবে টাইমটা, টাইমটা কত? 5 মিনিটের কথা বলছে না, তাহলে 5 মিনিট 5 × 60, এই যে 300 সেকেন্ড। আর উপরে কত থাকবে? উপরে হচ্ছে তোমার প্রাথমিক ঘনমাত্রা কত? 0.475, আর শেষটা কত? 0.175। তাহলে আমরা এখানে আনসারটা পেয়ে যাব। তাহলে এখানে 0.475 থেকেও 0.175 বাদ দিলে 0.3 থাকবে, আর নিচে হচ্ছে 300, রাইট? এই যে 300। তাহলে এইখানে তাহলে তুমি যদি কাটাকাটি করতে যাও, একটা কাজ করো, এখানে 0.3টারে 10 দ্বারা গুণ দাও, এই যে এটা করো, উপরে 10 দ্বারা গুণ দাও, নিচেও 10 দ্বারা গুণ দাও, মানে কাটাকাটিটা একটু সহজ হবে। তাহলে কি হবে? নিচে হবে হচ্ছে 3000, আর উপরে কত হবে? 3। এখন এই 3 আর 3000 কাটাকাটি করলে উপরে 1 আর নিচে 1000, আর এই 1000 মানে কি বলতো? 0.001। ঠিক আছে, 1000 মানে কি? 0.001। বুঝতে পারছো? তাহলে এখানে আনসারটা হবে 0.001। এই যে এটা হচ্ছে আমার আনসার। বুঝা গেছে? ওকে, পরের কোশ্চেনটাতে যাই। বিক্রিয়ার সাম্যধ্রুবক কেপি এবং কেসির মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কোনটি সঠিক? আচ্ছা, কেপি এবং কেসির সম্পর্কের মধ্যে কোনটা সঠিক? তো এটা আসলে বোঝা যায় কিভাবে? এটা আসলে সূত্র দ্বারা বোঝা যায়। কেপি করলে আমরা জানি কি? কেসি আর টি ডেল এন।
ডেল এন এর মান যদি 0 হয়, যে ডেল এন এর মানটা 0 হলো, তাহলে পুরো পোর্শনটুকু কি হবে? এই পুরো পোর্শনটুকু তোমার হচ্ছে 1 হয়ে যাবে না? মানে দেখো কেপি ইকুয়াল টু কেসি আর টি, ডেল এন এর মান হচ্ছে 0, তাহলে এখানে কেসি আর কোনো কিছুর পাওয়ার 0 মানে এটার মান 1, তাহলে কেপি ইকুয়াল টু কেসি হইলো, রাইট? আচ্ছা, এটা গেল, তার মানে এটা আনসার হবে। এখানে কিন্তু সবগুলো আছে, তার মানে এটা আর এটা হয় কিনা দেখতে হবে। আচ্ছা, তাহলে এখন বলছে ডেল এন এর মান যদি 0 থেকে বড় হয়, তাহলে কেপি ইজ গ্রেটার দেন কেসি। আচ্ছা, 0 থেকে বড় ধরো, আমি ধরে নিলাম আর ডেল এন এর মান ধরো 1 ধরি। তাহলে এখানে দেখো কেসি এর সাথে পুরো পোর্শনটুকু গুণ হচ্ছে না? গুণ হলে কেপি এর মানটা কি হবে? বেড়ে যাবে না? যে কেসি এর সাথে এই পুরো মানটা গুণ হচ্ছে, তাহলে কেপি এর মানটা বেড়ে যাবে। তার মানে কি? মানে ডেল এন এর মানটা যদি 0 থেকে বড় হয়, 0 থেকে যদি ডেল এন এর মানটা বড় হয়, তাহলে কেপি এর মানটা বড় হয়ে যাচ্ছে না? কেপি এর মানটা কি হচ্ছে? বড় হচ্ছে কেসি এর তুলনায়, কারণ কেপি ইকুয়াল টু কেসি আর টি। ডেল এন এর মান যদি 0 থেকে বড় মানে 1 2 3 4 হয়, যত বাড়বে ততই তো তোমার হচ্ছে আর টি এর মানটা বাড়বে, ফলে কেসি এর সাথে গুণ করলে মানটাও বেড়ে যাবে। তো কেপি এর মানটা আলটিমেটলি কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। তাহলে এটাও সত্য, ঠিক আছে? উপরেরটাও সত্য। আর নিচেরটা কি? ডেল এন এর মান যদি 0 থেকে ছোট হয়, তাহলে কেপি এর মানটা কমবে, স্বাভাবিক। 0 থেকে ছোট মানে ডেল এন এর মান যদি আবার এরকম হয়, দেখো কেপি ইকুয়াল টু কেসি আর টি, ডেল এন এর মান 0 থেকে কম মানে কি? মানে ধরো -2, তাহলে এইটার মানটা কমবে। এইটার মান যদি কমে, এটার সাথে কেসি গুণ হলে মানটা আরো কমে যাবে, তার মানে তখন কেপি এর মানটাও কি হবে? কমে যাবে। তার মানে এটাও সত্য, এটাও সত্য, এটাও সত্য, সবগুলো হবে আনসার। বুঝা গেছে? সবগুলো হবে আমার আনসার, ঠিক আছে? সবগুলাই আমার আনসার হবে। এই জন্য অপশনগুলো ভালো করে বোঝা লাগবে এবং কেয়ারফুলি দেখা লাগবে, ঠিক আছে? যখন ডেল এন এর মান 0 হয়, তখন কেপি ইকুয়াল টু কেসি। ডেল এন এর মান যদি 0 থেকে বড় মানে 1 2 3 4 5 হয়, তাহলে কেপি এর মানটা বাড়বে, কারণ এই পাওয়ার থাকাকালীন আরটি এর মানটা বেড়ে যাচ্ছে, আর এটার সাথে কেসি এর মানটা গুণ হলে মানটাও আরো বেড়ে যাবে, ফলে কেপিও বেড়ে যাবে। সিমিলারলি উল্টা, ডেল এন এর মান যদি কম হয়, তাহলে মান কমে যাবে। সেম, ওকে, মানে একই কথা। ওকে, সিলভার সায়ানাইড পানিতে অল্প দ্রবণীয় হলে কোনটি যৌগের দ্রাব্যতা বৃদ্ধি পায়? আচ্ছা, মানে এই যে সিলভার সায়ানাইড, এটা তো পানিতে গেলে সিলভার প্লাস এবং সায়ানাইড মাইনাস হয়, রাইট? তো আমি যদি এই পানিতে অল্প দ্রবণীয় হলে, মানে এটা কম দ্রবণীয়, তাহলে এইটাতে কোন জিনিসটা যোগ করলে দ্রাব্যতা বৃদ্ধি পাবে? আচ্ছা, দ্রাব্যতা বৃদ্ধি পাবে কোন জিনিসটা যোগ করলে বলো তো? সম আয়ন। যখন কোনো একটা সম আয়ন যোগ করবো, তখনই তো সেটা দ্রাব্যতা বৃদ্ধি পায়। আমরা সম আয়নের প্রভাবের ম্যাথগুলো করছি না ওখানে? তাহলে এখানে এই সিলভার সায়ানাইডের মতো সম আয়ন দেখতে হবে এখানে কোন যৌগতে এজি প্লাস অথবা সায়ানাইডটা আছে কিনা। এই যে এখানে দেখো পটাশিয়াম সায়ানাইড, এই যে KCN, এখান থেকে আমরা কি কি পাবো? এখান থেকে আমরা পাবো K প্লাস এবং CN মাইনাস। এই যে সময়ায়ন না, তাহলে দ্রাব্যতা তো বেড়ে যাবে, তাহলে এটা হচ্ছে আনসার। বুঝে গেছে? ওকে, পরের কোশ্চেনটা যে কোনটির পিকেবি এর মান সবচেয়ে কম? কোনটার পিকেবি এর মান সবচেয়ে কম? আচ্ছা, এটা কিভাবে আমরা বুঝবো? তো এর জন্য তোমাকে একটা জাস্ট জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি বলতো? যে কোনো একটা পিকেবি, এখানে তো বি দ্বারা বেস বুঝাচ্ছে, রাইট? তো এখন হচ্ছে ক্ষার ধর্মিতা যার বেশি তার ক্ষারের বিয়োজন ধ্রুবকের মানটাও বেশি। আর ক্ষারের বিয়োজন ধ্রুবকের মান যদি বেশি হয়, তখন পিকেবি এর মানটা কি হয়? কমে যায়, ঠিক আছে? এটা জাস্ট মাথায় রাখতে হবে। এখন এখানে দেখো সবগুলো কিন্তু অ্যামিন, রাইট? এই যে এটা 1 ডিগ্রি অ্যামিন, এটা হচ্ছে 0 ডিগ্রি অ্যামিন, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন, এটা কি 3 ডিগ্রি অ্যামিন। আচ্ছা, এখন অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রমটা কি? ক্রমটা হচ্ছে 2 ডিগ্রি, সব থেকে বেশি ক্ষারধর্মিতা দেখা যায় 1 ডিগ্রির পরে, এরপরে 3 ডিগ্রি, এরপরে হচ্ছে তোমার ওই যে অ্যামোনিয়াটা। ওকে, আচ্ছা, তাইলে এখানে 2 ডিগ্রির ক্ষারধর্মিতা সব থেকে বেশি, তাহলে তার পিকেবি এর মানটা কি হবে? সব থেকে কম হবে। তাহলে পিকেবি এটা তো ক্ষারধর্মীর অনুসারে, যে এটা হচ্ছে তোমার সিকোয়েন্স আর কি, রাইট? এটা হচ্ছে ক্ষারধর্মী অনুসারে, এটা হচ্ছে কি তার সিকোয়েন্স। এই যে এটা হচ্ছে কি তার সিকোয়েন্স, মাথায় রাখতে হবে। এখন আমি যদি ক্ষারধর্মিতা দেখতে পাচ্ছি 2 ডিগ্রির বেশি, ঠিক আছে, সব থেকে বেশি তার। এখন ক্ষারধর্মিতা যার বেশি, তার তো পিকেবি এর মান কম, তাহলে 2 ডিগ্রির পিকেবি এর মান হবে সব থেকে কম, রাইট? তার 2 ডিগ্রির পিকেবি এর মান হবে সব থেকে কম। তাহলে 2 ডিগ্রি কোথায় আছে? আই এই যে এটা, রাইট? এটা হচ্ছে 2 ডিগ্রি এই যে, রাইট? এই যে এটা, তাহলে এটাই হবে আমার আনসার, ঠিক আছে? এটা হবে আমার আনসার। এই যে এখানে একটু হবে ভুল, এই যে নাইট্রোজেনের সাথে নাইট্রোজেনের তো 3টা হাত, এক হাত দিয়ে একটা হাইড্রোজেনকে ধরছে, বাকি 2টা হাত দিয়ে মিথাইল মূলককে ধরছে, এই যে একটা মিথাইল মূলক, এটা মিথাইল মূলক। তাহলে এটা কয় ডিগ্রি? 2 ডিগ্রি। তাহলে তার পিকেবি এর মানটা কি হবে? সব থেকে
কম হবে, কারণ তার ক্ষারধর্মিতার মান সব থেকে বেশি। পরের কোশ্চেনটাতে যাই। নির্দিষ্ট তাপমাত্রায় 750 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণে 200 গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে, তাহলে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা বের করতে হবে গ্রাম পার লিটার। আচ্ছা ভালো করে বুঝো, যেখানে গ্রাম পার লিটার আছে না, তার মানে উপরে গ্রাম থাকবে নিচে লিটার থাকবে। তাহলে দ্রাব্যতা যদি বের করতে যাও, দ্রাব্যতা মানে কি সলিবিলিটি এস, তাহলে উপরে গ্রাম, দেখো গ্রামই আছে কিন্তু 200, আর নিচে লিটার লাগবে, কিন্তু এখানে আছে মিলিলিটার, তাহলে এখানে লিটারে কনভার্ট করলে কত আসবে? 0.75। এই যে 0.75, তাহলে এইটা যেটা করবো ওইটাই আনসার আসবে। আচ্ছা এটার আনসারটা কত আসবে? কত আসতে পারে এটার আনসার? একটু গেস করো। যে এটার আনসার আসবে হচ্ছে 200 থেকে একটু বেশি। দেখো 200-র সাথে নিচে যদি 1 থাকে, তাহলে এটার মান কত আসে? 200, রাইট? 200-র সাথে যদি আমি নিচে 0.9 দিই, তাহলে এটার মানটা একটু বেশি আসবে। 200-র সাথে যদি আমি নিচে 0.8 দিই, তাহলে আর একটু বেশি আসবে। 200-র সাথে যদি আমি 0.75 দিই, তাহলে মানটা আর একটু বেশি আসবে। তাহলে মানে 200 থেকে খানিকটা কি হবে? বেশি হবে। তাহলে এখানে রিলেটেড কোনটা আছে? এই যে এটা, তাহলে এটা আনসার হবে। তাহলে এটা হচ্ছে 266.67। এইভাবে তুমি করতে পারো, ঠিক আছে? আরেকভাবেও চিন্তা করতে পারতা, এখানে যদি 200 ভাগ 0.5 থাকতো, 0.5, এই যে 200 ভাগ 0.5, এই যে এটা, তাহলে এটা রেজাল্টটা কত আসতো দেখো তো। 0.5 যদি থাকতো, তাহলে কিন্তু এটা রেজাল্টটা 400 আসতো, রাইট? কত আসতো? 400। এই যে দেখো 200, 0.5টাকে আমরা লিখতে পারি 1 ভাগ তোমার হচ্ছে 2, রাইট? 0.5টাকে, তাহলে এটা উপরে গেলে 200 ইন্টু 2 হইতো, তাহলে আলটিমেটলি 400 হইতো। এভাবে আগেতে পারতা তুমি। তো এখানে তো আর 0.5 নেই, এখানে আছে কি 0.75। কত আছে? 0.75। তাহলে এই যে 1/200 ডিভাইডেড বাই 1/0.75, সরি, এই যে আচ্ছা 0.75কে তুমি কি লিখতে পারো, এটাও কিন্তু তোমাকে একটু জানা লাগবে, বুঝছো? 0.5টাকে তুমি কিভাবে লিখতে পারো? এই যে 1 ভাগ, যদি কখনো তোমার কাছে 0.75 থাকে, এই যে এটা মানে কত বলো তো? এটা মানে কত হইতে পারে? এটা মানে হবে হচ্ছে 1.333। এই যে, ঠিক আছে, এটা মাথায় রাখো, আমি বলে দিলাম 1/0.75 কত? 1.333। এখন তাহলে এটা রেজাল্ট আমি দেখি কিভাবে 266.67 আসলো। 200, 0.75 মানে কি তাহলে 1 ভাগ কি, 1 ভাগ তোমার 1.33 হইতো, রাইট? এই যে 0.75 নিচে ছিল, 200/0.75। এখন 1/0.75 যদি 1.333 হয়, এটা আমার মুখস্থ মান আর কি। 1.33টা এই সাইডে পাঠাও, আর 0.75টা ওই সাইডে পাঠাও, রাইট? এই যে এটা আর কি। এই যে, একটু এলিভেট করে দেখাচ্ছি যাতে তুমি পরীক্ষার হলে বের করতে পারো, যদি কখনো 0.75 থাকে। তাহলে 1/1.333 ইকুয়াল টু কত আসবে? 0.75, মানে রোটেট করে দিস, এক্সচেঞ্জ করে দিছি, এটা এই সাইডে, এটা ওই সাইডে। তাহলে 0.75 মানে 1/1.33, এই যে এটাই লিখছি। তাহলে এটা উপরে চলে যাবে, উপরে গেলে এটার সাথে গুণ হবে, এই যে 1.33। তাহলে এই যে দেখো 13, 1.3টাকে চিন্তা করো, 13 হলে কি হতো? 13×2=26, তার মানে 266 সামথিং। তাহলে এটা আসতো 266.66। এই যে এটা। তাহলে এই যে এটা ক্লোজ, বুঝছো? এটার সাথে জাস্ট গুণ করে 1.3 এর সাথে 2 গুণ করলে কত হবে? 2.6। অথবা 1.3 এর সাথে যদি তোমার গুণ করতে চিন্তা করতে প্যারা হয়, তাহলে 1.3টারে 13 চিন্তা করবে, 13 এর সাথে 2 গুণ করলে কত হয়? 26। তাহলে এটা হচ্ছে 266 সামথিং আসবে। ওকে, এভাবে তুমি চিন্তা করতে পারো। অলরাইট, এগুলো কিন্তু সব ক্যালকুলেটর ছাড়া করতে হবে ভাই, এর জন্য আমি এই ব্যাপারগুলো তোমাকে একটু আলোচনা করতেছি, অ্যাডিশনাল কিছু জিনিসও বলে দিচ্ছি, যাতে পরবর্তীতে এক্সাম হলে তুমি প্যারা না খাও ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা পরের কোশ্চেনটা, সম আয়তন পাত্রে কোন গ্যাসটির চাপ সর্বনিম্ন, মানে পি সব থেকে কম, এটা জানতে চাইছে। কোনটার পি সব থেকে কম সেটা জানতে চাইছে। আচ্ছা সম আয়তন মানে ভি সেম, তাহলে আমরা জানি পিভি ইকুয়াল টু হচ্ছে এনআরটি, জানি না আমরা? এই যে পিভি ইকুয়াল টু কে এনআরটি। এখানে ভিটা তো সময়তন বলছে, তাহলে এটা বাদ, কনস্ট্যান্ট। তারপরে আর তো কনস্ট্যান্ট হয়, আর এখানে যেহেতু তাপমাত্রার কথা উল্লেখ করে না, এটাকে বাদ দিচ্ছি। তাহলে আমার পি সমানুপাতিক এন, এই যে এইভাবে চিন্তা করি, যেটার চাপ বেশি, সেটার এনও বেশি। ওকে, অথবা যেটার মোল সংখ্যা বেশি সেটার চাপ বেশি, আর যেটার মোল সংখ্যা কম সেটার চাপও কম। তাহলে কোনটার মোল সংখ্যা কম সেটা বের করতে হবে। চলো এন এর মান বের করি এখান থেকে। তো NaCl2টা বের করি আগে, যেটার কম হবে সেটা অ্যান্সার হবে, যেটার মোল সংখ্যা কম সেটার চাপ সর্বনিম্ন হবে। তাহলে NaCl2, তাহলে এখানে হচ্ছে W/m, রাইট? ডাব্লিউটা কত? 71, আর ক্লোরিন অণুর আণবিক ভর কত? 71, তাহলে এটা আসবে 1 মোল। এরপরে বেরিলিয়ামেরটা দেখি। বেরিলিয়াম হচ্ছে
আণবিক ভর হচ্ছে বেরিলিয়াম কত, বেরিলিয়াম হচ্ছে 7, বেরিলিয়াম হচ্ছে 5, তাহলে 11। এখানে উপরে 11 আছে, এটা 1 মোল। আণবিক ভর তার পারমাণবিক ভর হচ্ছে 11, আর গ্রাম একক ভরটাও W 11 দেয়া আছে, তাহলে 11 11 কাটলে 1 মোল। আচ্ছা, এটা 1 মোল, এটা মোল, এগুলো আনসার হবে না, বোঝা যাচ্ছে, কারণ একই চলে আসছে। এরপরে দেখি NO2 মোল সংখ্যা কত এটার, 16, সরি, গ্রাম এককে ভর কত, 16, আর আণবিক ভর কত, একটা অক্সিজেন তো 16, দুইটার জন্য 32, তাহলে 16 32 কাটাকাটি করলে নিচে 2, তাহলে 1/2 মানে 0.5 মোল। আচ্ছা, এখন এটা দেখি, এন অফ অ্যামোনিয়া, এটার মোল সংখ্যাটা পাইলে মোটামুটি কম আছে, এখন এটার সাথে কম্পেয়ার করতে হবে, তো এটা 12, আর এটা কত, এটা হচ্ছে অ্যামোনিয়া হচ্ছে 17। আচ্ছা, তো 12/17 এটা অবশ্যই 0.5 এর থেকে বেশি আসবে, রাইট? এটা 0.5 এর থেকে কি আসবে, বেশি আসবে। 12/17, এখানে যদি নিচে 24 থাকতো, 12/24, তাহলে এটার আনসার আসছে কত, 0.5। 17 আছে, তার মানে এটার মানটা 0.5 এর থেকে বেশি হবে। এইভাবে বেসিকটা নিয়ে চিন্তা করতে হবে। তাহলে 0.5 এর থেকে যেহেতু বেশি আসবে, 0.5 এটাই সব থেকে কম, এর কম এর নিচে কেউ নাই, তার মানে এই যেহেতু সব থেকে কম, এর চাপটা হবে সব থেকে কম, তাহলে এটাই হবে আনসার। বোঝা গেছে? এইভাবে চিন্তা করতে হবে। 12/17 এইটারটা ডেফিনেটলি 0. সামথিং আসবে, কিন্তু 0.5 এর নিচে হবে না। কেন? কারণ 12/24 হলে 0.5 হইতো, তার মানে 12/25 হলে 0.5 থেকে নিচে, আর 12/24 যেহেতু 0.5, তার মানে 24-এর ছোট মান, যেমন হচ্ছে 23, তারপরে হচ্ছে 22 21, এগুলো সব কি 0.5 এর, এগুলো থাকলে 0.5 এর বেশি হবে মানটা, মানে মূল সংখ্যার মানটা 0.5 এর বেশি হবে, তার মানে এটা কোনো মতে আনসার হচ্ছে না। তাহলে আলটিমেটলি আমার আনসার দাঁড়াচ্ছে কি, O2, কারণ এটা 0.5 মোল, এটাই সব থেকে কম মূল সংখ্যা এগুলোর তুলনায়, আর যেটার মূল সংখ্যা কম সেটার কি চাপটাও সর্বনিম্ন কম। ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন। একটি তারের মধ্য দিয়ে 4 ঘন্টা ধরে 12 এম্পিয়ার তড়িৎ প্রবাহ চললে প্রবাহিত মোট আধানের পরিমাণ কত, সেটা জানতে চাইছে। কি কি দেয়া আছে, টাইম দেয়া আছে, আর হচ্ছে কারেন্ট দেয়া আছে। এখন আধান মানে চার্জ বের করতে হবে। তাহলে চার্জের সূত্রটা দেখো, কিউ ইকুয়াল টু আমরা জানি আইটি, রাইট? এখানে আইটা কত, 12 এম্পিয়ার, টিটা কত, টাইম 4 ঘন্টা, তাহলে 4 × 3600, এই যে। তাহলে এখন এখানে 4 12 48, আর এটার সাথে 3600 গুণ করলে আমরা পেয়ে যাবো আমাদের আনসারটা। ঠিক আছে? তাহলে আমরা একটা কাজ করি, 36 আর 48-এর গুণটা করি, বাকি তো বুঝছি যে এখানে 00, রাইট? তাহলে এখানে 6টা 48-এর 8, হাতে আছে 4, 3 টা 24, আর 4 কত, 28। এরপরে হচ্ছে 424-এর 4, হাতে আছে 2, 3 4 12, আর 2 কত, 14। তাহলে এখানে আলটিমেটলি 8 4 8 12, 2 হাতে আছে 1, 4 5 2 7 1, আর এখানে যেহেতু দুইটা 0, তাহলে এখানে 00টা চলে আসবে, 1728000, 1,72,800, এই যে এটা আছে, এত কুলম। ঠিক আছে? এটা হচ্ছে আমার আনসার। পরের কোশ্চেনটাতে যাই। Mg2+ Mg এবং Copper2+ কপারের মান দেয়া আছে এত, তাহলে কোষের ইএমএফ কত? আছে কোষের ইএমএফ, ভাই তোমাদেরকে শিখাইছিলাম যে ইএমএফ বা ইনোট সেলটা কেমনে বের করবা শর্টকাটে, বড় মান থেকে ছোট মানটা বাদ দিবা, বড় থেকে ছোট বাদ দিবা মানটা। বড় কত এখানে দেখো তো, বড় হচ্ছে 0.36, এই যে এটা আর এটার তুলনায় এটা বড় না 0.36, কারণ এখানে তো মাইনাস আছে, তাহলে এই যে 0.36, তারপর এখানে মাইনাস দিবে, এই যে মাইনাস ছিল সূত্রে, তারপরে ছোট মানটা, এই যে ছোট মানটা -2.36, তাহলে এটা কত আসবে, এটা আসবে, যোগ করো তাইলে আনসারটা পেয়ে যাবা। কিভাবে যোগ করতে পারি, এখানে 0.36, এখানেও 0.36, তাহলে 36 সাথে যোগ করলে 72, আর এখানে আছে 2, তাইলে 2.72, এই যে 2.72, এটা হচ্ছে আমার আনসার। 2.72 তো নাই, 2.7 আছে, এটা আনসার। পরে কোশ্চেনটার দিকে আমরা খেয়াল করি, তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রবণ প্রক্রিয়ার সাম্যাবস্থা সম্মুখমুখী অগ্রসর হয়, সম্মুখ দিকে অগ্রসর হয়। যদি মানে সম্মুখমুখী বা সম্মুখ দিকে অগ্রসর হওয়া মানে কি, মানে সামনের দিকে অগ্রসর হবে যদি, মানে কিছু শর্ত দেয়া আছে অপশনে। ডেলএইচ এর মান যদি 0 থেকে কম হয়, মানে 0 থেকে কম হওয়া মানে কি তাপ উৎপাদী, ডেলএইচ এর মান যদি 0 থেকে বেশি হয় মানে তাপ হারি, এগুলোর কথা বলছে আর কি। তাহলে তুমি একটু বেসিকটা চিন্তা করো, যে আমি যদি তাপ হারি বা তাপ উৎপাদী বিক্রিয়ায়, যে কোনো একটা হবে, হয় তাপ উৎপাদী নাহলে তাপ হারি বিক্রিয়া, এখানে যদি আমি তাপমাত্রা বাড়াই, তাহলে সম্মুখমুখী বা সম্মুখ দিকে অগ্রসর হবে, বা সামনের দিকে অগ্রসর হবে, বা উৎপাদের দিকে অগ্রসর হবে, কখন? এটা কি তাপ উৎপাদীর ক্ষেত্রে নাকি তাপ হারির ক্ষেত্রে, এটা একটু আমাকে চিন্তা করতে হবে। তাহলে আমি একটু চিন্তা করে আগে, ধরো একটা বিক্রিয়া নিলাম, এই বিক্রিয়ার নাম কি বলতো, এই বিক্রিয়ার নাম হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। যে একটা তাপ উৎপাদী বিক্রিয়া এক্সাম্পল নিচ্ছে, তো এখানে হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার এক্সাম্পলটাতে আমরা এখানে অ্যামোনিয়া উৎপন্ন দেখি, এবং
এখানে তাপ শক্তি উৎপন্ন হবে, যেহেতু এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, 92 কিলোজুল পার মোল। তো এখানে যদি আমি তাপ বাড়াই, তাপ যদি বাড়ে, তাহলে সাম্যাবস্থা কোন দিকে সরবে বলো তো, চিন্তা করো একটু, বেসিক দিয়ে। অলরেডি উৎপাদে তাপের পরিমাণ বেশি, এখন যদি তুমি তাপ বাড়াও, তাহলে সাম্যাবস্থা ডান দিকে কি সরবে? না, কারণ ডানে তো অলরেডি তাপের পরিমাণ বেশি, তাই সাম্যাবস্থা বাম দিকে সরবে। সাম্যাবস্থা কোন দিকে সরলো? বাম দিকে, মানে বিক্রিয়কের দিকে, মানে পিছনের দিকে বা বিপরীত দিকে, রাইট? তাহলে এখানে তাপ উৎপাদী বিক্রিয়াটা হবে না। তাহলে আনসারটা কি হবে? তাপ হারি বিক্রিয়া। কেন আমি দেখাচ্ছি। N2 প্লাস O2 প্লাস 180 কিলোজুল পার মোল, আর এখানে হচ্ছে 2NO। এটা একটা তাপ হারি বিক্রিয়া, রাইট? তো এখানে যদি আমি তাপ বাড়াই, তাহলে সাম্যাবস্থাটা কোন দিকে সরবে? ডেফিনেটলি ডান দিকে, কারণ বামে তাপ শক্তি অলরেডি আছে। তো তুমি তাপ বাড়াবা, তাহলে সাম্যাবস্থা কই যাবে আবার? ডানে, কারণ বামে তো অলরেডি 180 আছে, ডানে তো তাপ নাই, তাহলে ডানে যাবে, কারণ ডানে তাপের প্রয়োজন। তাহলে সাম্যাবস্থাটা আবার কোন দিকে সরলো? ডানে। তাহলে আমাকে তো বলছে যে সম্মুখ দিকে অগ্রসর হয়, ডানটাই তো সম্মুখ দিকে, মানে উৎপাদের দিকে। তাহলে আনসার হবে এটাই, অর্থাৎ ডেলেজ কি পজিটিভ, ডেলেজ কি পজিটিভ। এটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া, ওই যে 9-10 কনসেপ্ট আর কি। আর উপরেটা ছিল ডেলেজ নেগেটিভ, এর আনসার হবে না। বোঝা গেছে? ওকে, পরের কোশ্চেনটাতে যাই। ফর্মিক অ্যাসিড কোনটির সাথে বিক্রিয়া করে না? আচ্ছা, এটা খুবই একটা কোশ্চেন, খুবই কমন একটা কোশ্চেন, যে ফর্মিক অ্যাসিড কোনগুলোর সাথে বিক্রিয়া করে না। আচ্ছা, ফর্মিক অ্যাসিড মনে রাখবা, মানে তোমার যেটা ইউজুয়ালি কোশ্চেন আসে আর কি, ফর্মিক অ্যাসিড কাদের সাথে বিক্রিয়া করে না? নর্মালি দুইটা বিক্রিয়কের সাথে বিক্রিয়া করতে দেখা যায় না, আরো আছে যাদের সাথে বিক্রিয়া করে না ফর্মিক অ্যাসিড, কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটাই মাথায় রাখবা। একটা হচ্ছে 2,4 ডাই নাইট্রো ফিনাইল হাইড্রাজিন, এই যে এটা, ঠিক আছে, 2,4 DNPH, 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন এবং ক্লোরিন অণু। তাহলে ফর্মিক অ্যাসিড এর সংকেত আমরা জানি মিথানোইক অ্যাসিড, যে HCOOH, এ হচ্ছে 2,4 DNPH এর সাথে বিক্রিয়া করে না, ক্লোরিন অণুর সাথেও বিক্রিয়া করে না। তাহলে এখানে তো এটা আছে, এটা আনসার হবে, ঠিক আছে, মাথায় রাখো। আমরা দেখি SN2 বিক্রিয়া অ্যালকাইল হ্যালাইডের সময় সক্রিয়তার ক্রম। আচ্ছা, SN2, ভাইয়া দেখো এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, পাশাপাশি এটার সাথে আরেকটা ইনফরমেশন তোমার জানা থাকা লাগবে, সেটা আমি বলে দিচ্ছি। শুরুতে এটা SN2 এর সাথে SN1টা বলে দিই। SN1 এই বিক্রিয়াটা ঘটে দুইটা ধাপে বা দুই স্টেপে, এটা মাথায় রাখবা প্রথমত। এরপরে এটার জন্য যে অ্যালকাইল হ্যালাইড গুলো ইউজ করা হয়, এইগুলার সক্রিয়তার ক্রমকে সেটা জানা থাকা লাগবে। সেটা হচ্ছে 3 ডিগ্রি সব থেকে বেশি সক্রিয়, এরপরে 2 ডিগ্রি, এরপরে 1 ডিগ্রি, এরপরে ধরো মিথাইল ক্লোরাইড বা মিথাইল হ্যালাইড যেটাই থাকুক না কেন, ধরো আমি এটাকে ডিটারমাইন করলাম 0 ডিগ্রি দিয়ে, ঠিক আছে। আর SN2টা পুরোপুরি উল্টা, মানে একটা জানলে তুমি আরেকটা জানবে, এটা এক স্টেপে হয়। আর এটার সক্রিয়তার ক্রম হচ্ছে 0 ডিগ্রি, মানে মিথাইল হ্যালাইড থেকে শুরু হয়, এরপরে 1 ডিগ্রি, এরপরে 2 ডিগ্রি, এরপরে 3 ডিগ্রি। বোঝা গেছে? আচ্ছা, এখন এখানে চাইছে কি SN2 না, তাহলে SN2 এর জন্য খুঁজো এখানে 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এভাবে কোথায় আছে? ওকে, এই যে এটা। এখানে আবার এই ইয়াটা হবে না, মানে হচ্ছে তোমার এই মূলকটা হবে না। দাঁড়ো, এই যে এখানে যে দাগটা আছে না, বন্ডটা, ওই বন্ডটা হবে না, এটা আমি একটু মুছে দিচ্ছি এখানে। এই যে এটা হচ্ছে বাদ যাবে, মুছে দিচ্ছি। এই যে, তো এটা হচ্ছে CH3X, মানে হচ্ছে মিথাইল হ্যালাইড বুঝাচ্ছে। তাহলে আলটিমেটলি এই যে এটা হচ্ছে 0 ডিগ্রি, রাইট? এটা হচ্ছে 1 ডিগ্রি, তারপরে এটা হচ্ছে 2 ডিগ্রি, এটা হচ্ছে কি 3 ডিগ্রি। ওকে, তাহলে এটা হচ্ছে আমার আনসার। এখানে এক্স হবে, এক্সটা বাদ দিয়েছে, এক্স। তাহলে আমার আলটিমেটলি 0, 1, 2, 3 সব থেকে বেশি সক্রিয় কি 0 ডিগ্রিটা, তাহলে এটা হবে আনসার। বুঝা গেছে? এটা হচ্ছে আমার আনসার। বাকিগুলো মিলবে না, যেমন দেখো এটা হচ্ছে তুমি দেখবে এটা হচ্ছে 1 ডিগ্রি, এরপরে এটা দেখবে 0 ডিগ্রি, এটা দেখবে হচ্ছে 3 ডিগ্রি, এটা আবার কি 2 ডিগ্রি, মিলতেছে না এটা। তারপর আবার এটা দেখো, এটা হচ্ছে 3 ডিগ্রি, এটা হচ্ছে 2 ডিগ্রি, এটা হচ্ছে তোমার 1 ডিগ্রি, এটা হচ্ছে 0 ডিগ্রি। এটা তো তোমার SN1 এর জন্য, রাইট? এটা SN1 এর জন্য, আর বাকিগুলো হবে না। তাহলে এটা হচ্ছে আমার আনসার। বুঝা গেছে? ওকে। আর এখানে এক্সটা তো হ্যালাইড বুঝাইছে, বুঝছো? এক্স এর জায়গায় এখানে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন থাকতে পারে। পরের কোশ্চেনটাতে যাই। C6H5CH3, এটার নাম কি? টলুইন, রাইট? টলুইনের সাথে 3টা জার্মান অক্সিজেন, ডাইভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া হয়েছে। তাহলে এখানে এ এবং পানি উৎপন্ন হয়েছে। তাহলে এখানে এটা কি সেটা ফাইন্ড আউট করতে হবে। এখন এটা কি সেটা না আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। কিভাবে আমি বলি, তুমি যদি বিক্রিয়াটা নাও জানো তাও বের করতে পারবা। কিভাবে আমি বলি, এখানে পানি এসছে না, পানিটা তৈরি হয়েছে কিভাবে দেখো, 3টা জার্মান অক্সিজেন ছিল, একটা জার্মান অক্সিজেন চলে গেল এই যে পানির জন্য, আর এখানে 3টা হাইড্রোজেন ছিল, 2টা হাইড্রোজেন চলে গেল। এখন এই যে 2টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে তৈরি করলো পানি। আর তাহলে আলটিমেটলি এখানে কি কি থাকে? C6H5
আর এখানে তিনটা হাইড্রোজেনের মধ্যে দুইটা হাইড্রোজেন চলে গেল, তাহলে এখন কয়টা হাইড্রোজেন থাকে? একটা। তাহলে সি আর এইচ, এখানে থাকে সি আর এইচ। আর এখানে তিনটা অক্সিজেন চলে গেছে, তাহলে এখানে দুইটা অক্সিজেন থাকে। তাহলে এখানে সি আর দুইটা অক্সিজেন মিলে আরেকটা হাইড্রোজেন C6H5 C+H হইল। এটার নাম কি? বেনজোইক অ্যাসিড। এটাকে তুমি এইভাবে দেখো, এই যে, তাই না? এই যে বেনজোইক অ্যাসিড। তাহলে এইটা কোথায় আছে দেখো, এই যে এটা আনসার C6H5 C+H। বোঝা গেছে? ওকে, পরের কোশ্চেনটা দেখি আমরা। 2 লিটার জলীয় দ্রবণে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকলে দ্রবণের মিলি মোলার কত হবে? এটা এম, ছোটতে এমটা মানে মিলি বুঝাচ্ছে, আর বড়তে এমটা মানে মোলার, মিলি মোলার। আগে মোলারটা বের করো, মানে ঘনমাত্রাটা বের করো, ওটা আসবে মোলারে, এরপরে মিলি মোলারে কনভার্ট করতে হলে 1000 দ্বারা গুণ দিতে হবে। ওকে, তাহলে এস বের করতে হবে, তাই না? আমরা তো জানি যে W/M = SV, যেখানে এস, ভিটা কি লিটারে, তাহলে এস = কি হবে? ভিটা এস এর চলে যাবে, তাহলে W/MV। তাহলে এখানে W কত? 40 গ্রাম। এম কত? আণবিক ভর সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য 40। ভি কত? 2 লিটার। তাহলে আলটিমেটলি 40 কাটো, আর নিচে খালি 2 থাকে, 1/2। 1/2 মানে হচ্ছে 0.5, আর ঘনমাত্রা একক কি? মোলার। তাহলে এটাকে কিসে কনভার্ট করতে হবে? মিলি মোলারে। তাহলে 1000 দ্বারা গুণ, তাহলে 500 মিলি মোলার। তাহলে এই যে 500 হচ্ছে আমার আনসার। ঠিক আছে, পরের কোশ্চেনটাতে যাই। সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণে যদি তীব্র তড়িৎ বিশ্লেষ্য HCl দ্রবণ যোগ করি, তাহলে আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফলের সঠিক পরিবর্তন কোনটা? আচ্ছা, HCl এর মধ্যে আমি HCl দিলাম। আচ্ছা, মনে রাখবা কেএসপিটা আনচেঞ্জ থাকবে। ঠিক আছে, কেএসপি মানে দ্রাব্যতার গুণফল চেঞ্জ হয় না, এটা আনচেঞ্জ থাকে, আনচেঞ্জ। তাহলে চেঞ্জ কিসে হবে? কারণ দ্রাব্যতার গুণফল ফিক্স, মানে এটা চেঞ্জ হয় না। তাহলে চেঞ্জ কিসে হবে? কেআইপি। কেআইপি এর মানটা বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? এটার মানটা বেড়ে যাবে কেন? কারণ এখানে HCl যখন ঢালবা তখন ক্লোরিন এবং ক্লোরিন, এই যে ক্লোরাইড আয়ন, এখান থেকে ক্লোরাইড আয়ন পাবা, সম আয়ন না, তাহলে সম আয়নের একটা প্রভাব দেখা যাবে, ফলে কেআইপি এর মানটা বেড়ে যাবে। তাহলে আলটিমেটলি কেআইপি এর মানটা তখন হয়ে যাবে কেএসপি থেকে কি বড়। তাহলে আলটিমেটলি এটা হচ্ছে আমার আনসার। দেখো এটা কোথাও আছে কিনা, এই যে এটা হচ্ছে আমার আনসার, এটা আই হবে, কেআইপি ইজ গ্রেটার দেন কেএসপি। পরের কোশ্চেনটা, বিকিরিত তরঙ্গের কম্পাঙ্ক 5 × 10⁻14 হার্টজ হলে 1 মোল ফোটনের শক্তি কত? আচ্ছা, 1 মোলের ফোটনের শক্তি কত সেটা জানতে চাইছে। তার আগে তুমি দেখে নাও যে তরঙ্গের কম্পাঙ্ক তো এত হার্টজ পাইলাম, তো এত হার্টজ দিয়ে কত শক্তি পেয়ে থাকি সেটা আগে দেখো। ওকে, তাহলে ভাইয়া আমরা জানি সূত্রটা E = hf, রাইট? এই যে hf/h নিউ। h কত? 6.626 × 10⁻, কত? 34 জুল সেকেন্ড, এবং এটার সাথে h হচ্ছে এটা প্লাঙ্কের ধ্রুবকের মান, আর নিউ মানে কি? কম্পাঙ্ক, মানে 5 × 10⁻14 হার্টজ। এটার সাথে গুণ করতে হবে কত? 6.02 × 10⁻23। কিসের জন্য? এটা অ্যাভোগাড্রো নাম্বার, 1 মোল বোঝায়। তো 1 মোলের তো শক্তি বের করবা, এর জন্য অ্যাভোগাড্রো নাম্বারটা কি করতে হবে? গুণ দিতে হবে। ঠিক আছে, গুণ। তাহলে এটা হচ্ছে h প্লাঙ্কের ধ্রুবক, এটা হচ্ছে কম্পাঙ্কের মান। আর 1 মোলের জন্য যেতে বলছে, 1 মোল মানে কতটা অণু? এই যে এতগুলো 1 মোল মানে কত বুঝায়? 6.02 × 10⁻23, এটা মোল। তাহলে এটার সাথে গুণ করলে 1 মোলে কত জুল এটা পাওয়া যাবে। ঠিক আছে, জুল, কারণ ই এর একক কি? জুল। এখন তুমি চাচ্ছ কিলো জুলে বের করতে, কারণ এখানে বলে দিচ্ছে কিলো জুল। তাহলে জুল থেকে যদি কিলো জুলে যেতে চাই, তাহলে কি করতে হবে? 1000 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে এই যে 1000 দ্বারা ভাগ, 1000 দ্বারা ভাগ মানে কি? 10⁻³ দ্বারা ভাগ। ঠিক আছে, আচ্ছা এখন ক্যালকুলেশন গুলো হবে করা। ঠিক আছে, দেখো কিভাবে করা হবে। 6.626 এটাকে ধরি 6, মানে এটাকে একটু কম ধরলাম। ঠিক আছে, কেন? ক্যালকুলেশন সুবিধার্থে। 6.626 ছিল, এটাকে 6 ধরলাম। ওকে, আর এখানে 5টাকে আনো, এখানেও 6.02 শুধু 6 ধরলাম, ইন্টু, এখন এখানে 10⁻−34 আছে, লেখো। ক্যালকুলেটর ছাড়া করতে হবে তো, তাই আমরা এইভাবে করতেছি। আর এখানে 10⁻14, এখানে আছে কি? 10⁻23, আর এই 10⁻3টা উপরে গেলে 10⁻−3 হবে, এই যে। ঠিক আছে, এখন ক্যালকুলেশন করো। 5 × 6 = 30, 30 আর 6 কত? 180। 5 × 6 = 30 আর 6 180। এখন এইগুলা হিসাব করো, এই যে এগুলা 14 আর 23 যোগ করলে কত হয়? 37। 14 আর 23 যোগ করলে কত হয়? 37। এখানে -34 আর এখানে 3, কত? -37। তাহলে কত হবে? এটা পুরোটা রেজাল্ট আন্ডার 0, রাইট? তাহলে এটা 10⁻0 আসতেছে, মানে হচ্ছে 1 আর কি। ঠিক আছে, 1। তাহলে এটা 180। দেখো তো অপশন 180 আসছে কিনা? না, থাকবে না।
180 থাকার কথা না। কেন? কারণ দেখো 6.6টা তো নাও নাই, মানে একটু বেশি নেওয়া লাগতো না? তুমি তো কম নিছো, 6.6 এর জায়গায় 6 নিছো, তার মানে 6.626 যদি নিতা তাহলে 180 থেকে একটু বাড়তো। কত হইতো? ধরো এটা যাইতো 200-তে, তাহলে 200 হবে আমার আনসার। এই 200 কিলোজুল। বোঝা গেছে? শীত। পরের কোশ্চেনটাতে যাই। 5.3% সোডিয়াম কার্বনের দ্রবণের ঘনমাত্রা আবার মিলিমোলে বের করতে হবে, মিলিমোল। তাহলে 5.3%, এই যে পার্সেন্ট থাকলে কেমনে বের করতে হয় বলছিলাম, এস ইন্টু এক্স ইন্টু তোমার হচ্ছে 10, এস ইকুয়াল টু এক্স ইন্টু 10 ডিভাইডেড বাই এম। এক্স কত কত পার্সেন্ট আছে? 5.3, আর এটা 10, আর সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106, তাহলে উপরে হচ্ছে 53, নিচে 106। 53 দোকানে কত? 106, তাহলে উপরে 1 নিচে 2, তাহলে 1/2 মানে কি 0.5 মোলার। তাহলে মিলিমোলারে গেলে 1000 দ্বারা গুণ দিতে হবে, তাহলে 500 মিলিমোলার আসবে। তাহলে এই যে 500, এই এটা আনসার, এটা মাইনাসটা ভুলে দিছে। ওকে, পরের কোশ্চেনটা। 25°C তাপমাত্রায় ক্যালসিয়াম সালফেটের দ্রাব্যতা এত, তাহলে দ্রাব্যতার গুণফল কত সেটা জানতে চাইছে। ঠিক আছে, দ্রাব্যতার গুণফল। আচ্ছা, তাহলে দ্রাব্যতা দেয়া আছে এত, কিন্তু গ্রাম পার লিটারে কিন্তু এখানে কিসে আছে? মোল পার লিটার। দেখছো এই যে মোল, মোল আছে মোল পার লিটার, এখানে গ্রাম পার লিটার, তাহলে এটাকে মোল পার লিটারে কনভার্ট করতে হবে। তাহলে কেমনে কনভার্ট করতে পারি? দেখো এখানে লেখো 0.68 গ্রাম আর নিচে লিটার, এই গ্রামটাকে কনভার্ট করতে হবে কিসে? মোলে। তাহলে গ্রামটাকে যদি মোলে কনভার্ট করতে চাই তাহলে তার আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে 0.68টারে তার আণবিক ভর কত? তাহলে মোল পেয়ে যাবা, মোল আর নিচে থাকে লিটার, এটা 1 আর কি, 1 লিটার। তাহলে এটা কত আণবিক ভরটা? এখানে আমরা একটু হিসাব করি। ক্যালসিয়াম 40, সালফার 32, 4টা অক্সিজেন 64, তাহলে এটা আসে 40, 32 কত? 72, আর 4 76, 6 136, তাহলে এটা আসবে 136। ঠিক আছে, তাহলে আলটিমেটলি 0.68 ভাগ 136 আসতেছে। আচ্ছা, তাহলে এখন এটার ক্যালকুলেশনটা একটু এখানে করি। 0.68 ভাগ 136। আচ্ছা, এখন আমার ক্যালকুলেশন সুবিধার্থে একটা কাজ করি। কি কাজ করা যায়? এটারে 10 দ্বারা গুণ দিই, তাহলে নিচেরটারও 10 দ্বারা গুণ দিতে হবে ব্যালেন্স করার জন্য। তাহলে 136 ইন্টু 10, কি লাভটা হইলো কি আমি বলবো, দাঁড়াও বলবো লাভটা কি হইলো। তাহলে আলটিমেটলি এখানে একটু আসো, উপরে আসে 68 আর নিচে আসে 136 ইন্টু 10, তাই না? এটাই তো। 68 রে যদি 2 দ্বারা গুণ দাও তাহলে কত আসে ইমাজিন করো। 68 রে যদি 2 দ্বারা গুণ করো তাহলে কিন্তু 136 আসে। তাহলে এখানে 1 আর এখানে কত? 2, তাই না? তাহলে 1/2 ইন্টু 10 মানে কি 1/20। 1/2 মানে কি 0.5, তাহলে 1/20 কত হবে? 0.05, রাইট? এই যে 1/2 ইন্টু 10, 2 ইন্টু 10-এর সাথে গুণ করলে, আচ্ছা এখানে একটা, এখানে 100 হবে, সরি এখানে 100 হবে, 10 না, 10 দিয়ে গুণ দিলে তো 6.8 আসতো, রাইট? তাহলে এটা হচ্ছে 100 দ্বারা গুণ দিতে হবে, তাহলে এখানে 100 হবে আর কি। তাহলে এখানে তোমার 0.05 না, এখানে হবে 0.005, এই যে 005, তাহলে এত মোল পার লিটার। তাহলে এখানে পেয়ে গেলাম 0.005 মোল পার লিটার, যেটাকে আমি লিখতে পারি 5 ইন্টু 10⁻³ মোল পার লিটার, তাই না? এই যে এটা, রাইট? এটা লিখতে পারি 5 ইন্টু 5 ইন্টু 10⁻³ মোল পার লিটার, 5 ইন্টু 10⁻³ মোল পার লিটার, এই যে এটা। তাহলে এটা হচ্ছে আমার বেসিক্যালি আনসার আর কি। না না, এটা আনসার না, এটা আসলে আমরা যে দ্রাব্যতা আছে না, যে দ্রাব্যতাটা বের করলাম মোল পার লিটারে, মোল পার লিটারে বের করলাম। ঠিক আছে, মোল পার লিটার এটা বের করা শেষ। দ্রাব্যতা গ্রাম পার লিটার ছিল, মোল পার লিটার নিলাম। এখন এটাকে দ্রাব্যতার গুণফলে গুণ করতে হবে। আচ্ছা, তাহলে এটা করি আমরা একটু এক সাইডে, এই যে এখানে করি। তাহলে আমরা ক্যালসিয়াম সালফেটটাকে যদি ভাঙি তাহলে কি পাই? ক্যালসিয়াম 2+ আর সালফেট 2-। তাহলে এখান থেকে পাবো একটা এস, এখান থেকেও পাবো একটা এস। এখানে কোনো স্কোয়ার টার হবে না, কেন? কারণ এদের আগে কোনো মোল নাই, এটাও 1 মোল এটাও 1 মোল, তাহলে এস ইন্টু এস। তাহলে কেএসপিটা কি হবে? এস ইন্টু এস মানে এস স্কোয়ার। তার মানে যে 5 ইন্টু 10⁻³ এটাকে স্কোয়ার করব, তাহলে এখানে 25 ইন্টু 10⁻⁻6, 25 ইন্টু 10⁻⁻6, কারণ 5 5 25 আর 10⁻³ এর সাথে 3 দোকানে 6, যে 10⁻⁻, তাহলে এটা কি কোথাও আছে? নাই। কিন্তু এখানে 25 ইন্টু 10⁻6 এখানে কোথাও নাই, কিন্তু এটাকে 25 ইন্টু 10⁻6টাকে
এই যে এটাকে আমি এভাবে লিখতে পারি না, দেখো তো, 2.5 ইন্টু 10⁻⁵ একই কথা, রাইট? একই কথা। তাহলে এই যে এটা হবে আমার আনসার। এটা তো আছে, এই যে 2.5 ইন্টু 10⁻⁵, এটা হচ্ছে আমার আনসার। বুঝে গেছে? শেষ। অলরাইট, এগুলো কিন্তু সব হাতে হাতে করা লাগবে, মানে কোনো ক্যালকুলেটর দিবে না। একজন কোভিড-19 রোগী হাসপাতালে জরুরি বিভাগে মোট 11.2 লিটার অক্সিজেন গ্রহণ করলো। মোট কতগুলো অক্সিজেন অণু গ্রহণ করছে? আচ্ছা, তাহলে এখানে মোট 11.2 লিটার, মানে ভি এর মানটা দেয়া আছে, রাইট? 11.2 লিটার, তাহলে কতগুলা অক্সিজেন অণু, মানে এন এর মান চাইছে। তাহলে এটা কোন সূত্র ইউজ করতে পারি? দেখো, আমরা হচ্ছে এন বাই এন এ ইকুয়াল টু ভি বাই 22.4 এই সূত্রটা ইউজ করতে পারি। এখান থেকে আমরা বের করতে পারবো এন এর মানটা। তাহলে এন ইকুয়াল টু হবে এন এ ইন্টু ভি ডিভাইডেড বাই 22.4। তাহলে এন এ মানে কিসের মান বলো? আচ্ছা, এটা একটু এখানে লিখি। এখানে হচ্ছে এন এর মানটা হবে, এন এ তো অ্যাভোগাড্রো নাম্বার, 6.02 ইন্টু 10⁻23, আমি 6 ধরলাম ক্যালকুলেশনটা সুবিধার্থে। আর এখানে ভি এর মান কত দেওয়া আছে? 11.2, এটাই লিখলাম। আর নিচে হচ্ছে 22.4। তাহলে এই যে 11.2 এর সাথে 22.4 কাটাকাটি করলে উপরে 1 নিচে 2, এই 2 এর সাথে আবার এইটা কাটাকাটি করলে 3, তাহলে 3 ইন্টু 10⁻23, এই যে, রাইট? 3 ইন্টু 10⁻23। তাহলে এখানে যে 3.011 ইন্টু 10⁻23 আছে, এটা হবে আমার আনসার। ডান? তাহলে এইভাবে হচ্ছে আমরা ক্যালকুলেটর ছাড়া ইজিলি এটা করতে পারবো, আমাদের ক্যালকুলেটর কিন্তু লাগতেছে না। ওকে, আচ্ছা, তাহলে এতগুলো অণু কি করবে? গ্রহণ করবে অণু। ওকে, অলরাইট, পরের কোশ্চেনটাতে যাই আমরা। কত আর্গে 10 জুল? আচ্ছা, আগে জেনে রাখো 1 জুল মানে কিন্তু 10⁻7 আর্গ, মানে আর্গের এককটা ছোট, জুলের এককটা বড়। তাহলে এখানে 10 জুল বলছে, 10 জুল কত হবে? 10⁸ আর্গ, তাহলে 10⁸ হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার আনসার। ডান? পরের কোশ্চেনটাতে যাই। CH3I পটাশিয়াম সায়ানেট বিক্রিয়া করলাম, বিক্রিয়া করার পর এ উৎপন্ন হয়। আচ্ছা, এটা কি আসলে বোঝা যায়? এটা হচ্ছে CH3CN মিথাইল সায়ানেট। এই যৌগটাকে যদি আদ্র বিশ্লেষণ করি, আদ্র বিশ্লেষণ মানে এটার সাথে পানির বিক্রিয়া, তাহলে এই যে মিথাইল সায়ানেটের সাথে যদি পানির বিক্রিয়া করি, তাহলে প্রধান উৎপাদ হিসেবে কোনটা পাওয়া যায়? আচ্ছা, প্রধান উৎপাদ হিসেবে আমরা পাই হচ্ছে কি, বলো কি পাই? আমরা হচ্ছে ইথানোয়িক অ্যাসিডটা পাই, এবং তার সাথে অ্যামোনিয়াও উৎপন্ন হয় এখানে। তো বাট প্রধান উৎপাদটা হচ্ছে কি, এখানে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এই যে, তাহলে এটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, এটা হচ্ছে আমার আনসার। এটা এটা এই বিক্রিয়াটা অনেকে মনে আছে কিনা জানি না, বাট আমি লিখে দিলাম আর কি। তারপরেও যেখানে আরো কিছু উৎপন্ন হইতো, এখানে হচ্ছে পটাশিয়াম আয়োডাইডে উৎপন্ন হয়, যে এটার সাথে এটা বিক্রিয়া, কিন্তু মেইন উৎপাদটা হচ্ছে মিথাইল সায়ানাইড। এটার সাথে পরে পানির আদ্র বিশ্লেষণ করলে উৎপন্ন হয় কি, জৈব অ্যাসিড। ওকে, আচ্ছা, পরে কি, নিচের কোন যৌগটি ক্যানেজেরো বিক্রিয়া দেয় না? ওকে, ক্যানেজেরো বিক্রিয়া দেয় না মানে কি? মানে হচ্ছে সহজ কথায় সে হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে, বা অ্যালডোল বিক্রিয়া দেয়। অ্যালডোল বিক্রিয়া দেয়। এখন অ্যালডোল বিক্রিয়া কারা দেয় বুঝবা কিভাবে? যাদের মধ্যে আলফা হাইড্রোজেন আছে। এখন আলফা হাইড্রোজেন কাদের মধ্যে থাকে? যাদের মধ্যে দেখতে হবে যে কোনো আলফা কার্বনে হাইড্রোজেন আছে কিনা, তাহলে বুঝবা যে সেখানে আলফা হাইড্রোজেন উপস্থিত। আলফা কার্বনে যদি হাইড্রোজেন না থাকে, তাহলে তো কোনো আলফা হাইড্রোজেনই নাই, তো সেটা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে না। তাহলে নিচের কোন যৌগটি ক্যানিজেরো বিক্রিয়া দেয় না? না বলছে না, তার মানে সেটা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে। আর অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া সেই দেয় যার মধ্যে আলফা হাইড্রোজেন আছে। তাহলে আমরা একটু দেখি, এটাতে প্রথম অপশনটা, এটাতে তো কোনো নাই, এই যে কার্যকরী মূলকটা সাথে পুরো ফিনাইল মূলকটা আছে, এখানে কোনো তোমার কি নাই, আলফা কার্বন নাই, এটা তো আনসার হবে না। পরেরটা দেখি, CHO, এটা হচ্ছে একটা কার্যকরী মূলক। এই কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা আছে, এই যে এর সাথে যে কার্বনটা আছে, ওর সাথে 3টা মিথাইল মূলক আছে, এই যে 3টা মিথাইল মূলক। দেখো, কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা থাকে ওটার নাম হচ্ছে আলফা কার্বন। এই আলফা কার্বনের সাথে কি কোনো হাইড্রোজেন আছে? না, এটা মিথাইল মূলক, এটাও মিথাইল, এটা মিথাইল। যেহেতু আলফা কোনো হাইড্রোজেন নাই, আলফা কার্বনের সাথে কোনো হাইড্রোজেন নাই, তাহলে আলফা হাইড্রোজেনও নাই। দ্যাটস ওয়াই এ কি, এ তোমার হচ্ছে ক্যানেজেরো বিক্রিয়া দিবে, এই অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে না। ঠিক আছে, এখানে জিজ্ঞেস করছে ক্যানেজেরো বিক্রিয়া দেয় না কোনটা, মানে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া কোনটা দিবে। তো আমাকে খুঁজতে হবে কোথায় আলফা হাইড্রোজেন আছে। পরেরটাতে এখানে কি আছে দেখো, এটা হচ্ছে একটা কার্যকরী মূলক। কার্যকরী মূলকের সাথে কার্বন থাকতে হবে, ওটাকে আলফা কার্বন। ওই আলফা কার্বনে হাইড্রোজেন থাকা লাগবে, তখন আলফা হাইড্রোজেন থাকবে, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে, সেটা ক্যানোজেরো বিক্রিয়া দিবে না। এটা তো কার্যকরী মূলক, এর সাথে কার্বন আছে নাই, তো এই হাইড্রোজেনটা কি আলফা হাইড্রোজেন হবে? না, অ্যান্সার হবে না। তাহলে এটাই অ্যান্সার হবে। কেন? দেখো, এটা হচ্ছে একটা কার্যকরী মূলক,
এর সাথে যে কার্বনটা, এটা হচ্ছে আলফা কার্বন, এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে না তিনটা, তাহলে আলফা হাইড্রোজেন আছে, যেটা আলফা হাইড্রোজেন আছে সেই কি দিবে, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে, সে কোনো ক্যানিজারো বিক্রিয়া দিবে না। ওকে, পরে কোশ্চেনটাতে যাই। 25 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটির পর্যায় সারণীর কোথায় অবস্থান করতেছে? আচ্ছা 25 কে বলো তো, ম্যাঙ্গানিজ, তাহলে এর গ্রুপ সংখ্যা এবং পর্যায়ে নাম্বারটা বের করতে হবে, তাহলে তার রিকমেন্ডেশন করো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d5। তাহলে পর্যায়ে কত হবে, এটা 4 হবে, রাইট? পিরিয়ডিক হবে হচ্ছে 4, কারণ এই যে সর্বোচ্চ কক্ষপথ নাম্বার এখানে 4। গ্রুপ নাম্বার কত হবে? গ্রুপ হচ্ছে এস প্লাস ডি রুল পড়বে, এই যে এস এ কয়টা আছে 2টা, ডি তে কয়টা আছে 5টা, 7। তাহলে গ্রুপ নাম্বার হবে কত? 7। এই যে তাহলে পর্যায়ে 4 গ্রুপ 7, পর্যায়ে 4 গ্রুপ 7, এই যে এটা পর্যায়ে 4 গ্রুপ 7। পরে কোশ্চেনটাতে যাই। 50 মিলিলিটার কোনো জলীয় দ্রবণে এত গ্রাম ক্যালসিয়াম দ্রবীভূত থাকলে ক্যালসিয়ামের ঘনমাত্রা পিপিএম এককে বের করো। পিপিএম, আচ্ছা তাইলে এটা কিভাবে বের করতে পারি? খুব সহজে ঐকিক নিয়ম দিয়ে বের করতে পারি। আমি বলতে পারি যে 50 মিলিলিটারে পিপিএম মানে কি? পিপিএম মানে কি বলো? পিপিএম মানে হচ্ছে, মনে রাখবা, পার্টস পার মিলিয়ন, মানে 10⁶ এ হিসাব হবে, ঠিক আছে? তাহলে 50 মিলিলিটারে এখানে ভর আছে কত? 1.5 ইন্টু 10⁻³ গ্রাম। তাহলে 10⁶ মিলিলিটারে কত থাকবে? ঠিক আছে, তাহলে এখানে 10⁶ ইন্টু 1.5 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 50, এটা হিসাব করলে আমরা আনসারটা পেয়ে যাব। তাহলে কত আসে আমরা একটু দেখি ক্যালকুলেট। এটা অনেকে গ্রাম পার মিলিলিটার, মিলিগ্রাম পার লিটার এককেও করতে পারো, ঠিক আছে? অনেকে এটা মিলিগ্রাম পার লিটার এককেও করতে পারো। এই যে পিপিএম মানে মিলিগ্রাম পার লিটার, এই একক দিয়েও করতে পারো, কোনো প্যারা নেই। আর ঐকিক নিয়মে এইভাবে করা যায়, যদি মিলিলিটার থাকে আর গ্রাম থাকে তাহলে এইভাবেই করা যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা দেখি কত আসে। এখানে তো এইটা আর এটা কাটলে এখানে থাকে 10⁻3, তাই না? এখানে 6 ছিল আর এখানে -3। এরপরে তাহলে 10⁻3 মানে কত? 1000। 1000-এর সাথে 1.5 গুণ করলে 1500, তাহলে 1500 ভাগ 50। তাহলে এখানে একটা কাটো, এখানে একটা কাটো, তা 5 রে যদি 150 দ্বারা কাটো তাহলে 30 থাকে, তাহলে এটা আনসার হবে 30 ppm। এটা হচ্ছে আনসার, ঠিক আছে? যে যেভাবে পিপিএম বের করে শিখছো সেভাবেই কইরো। কোন কণার উপর তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রের কোনো প্রভাব নাই? ইলেকট্রনে তো থাকবে, সেটা চার্জ আছে। নিউট্রন হবে আনসার। নিউট্রনে কোনো চার্জ আছে? নাই, তাহলে তার উপর তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রের কোনো প্রভাব থাকবে না। নিচের কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে? আচ্ছা, জ্যামিতিক সমানতা প্রদর্শন করে কেমনে বুঝবা? সহজ হিসাব দেখো, কার্বন কার্বন ডাবল বন্ড নিবা, এরপরে এখানে 2টা হাত ফাঁকা, এখানে 2টা হাত ফাঁকা। এই কার্বনে একই জিনিস থাকা যাবে না, এই কার্বনে একই জিনিস থাকা যাবে না, ঠিক আছে? ধরো এখানে হাইড্রোজেন, এখানে ক্লোরিন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এটা কি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে? না, কারণ এই কার্বনের হাতে 2টা ভিন্ন জিনিস, কিন্তু এই কার্বনে আবার একই জিনিস, এটা হবে না। যদি এমন হইতো হাইড্রোজেনের জায়গায় ক্লোরিন তাইলে হইতো, ঠিক আছে? তাইলে এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করতো, কারণ এই কার্বনে ভিন্ন জিনিস, এই কার্বনের হাতেও ভিন্ন জিনিস, 2টা কার্বনে ভিন্ন জিনিস থাকা লাগবে। তাহলে দেখি আমাদের হ্যাঁ, আমাদের আনসার আসলে প্রথমটাই। দেখো, এই কার্বনের 2 হাতে ভিন্ন জিনিস, হাইড্রোজেন এবং ক্লোরিন, এই কার্বনের 2 হাতে ভিন্ন জিনিস, তাহলে এটা আনসার হবে, এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। আর এটা কেন আনসার হবে না? কারণ দেখো, এই কার্বনের হাতে 2টা হাইড্রোজেন, মানে একই জিনিস চলে আসছে। এই কার্বনেও একই জিনিস চলে আসছে, এই কার্বনে 2টা ক্লোরিন, একই জিনিস চলে আসছে, একই জিনিস থাকা যাবে না। পরের কোশ্চেনটাতে আসি। কোন পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন নেই, মানে কোনো নিউট্রন সংখ্যা 0? কোনটা হবে? নিউট্রন সংখ্যা হিসাব করি কিভাবে? ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাটা বাদ দিয়ে। দেখো, ভর সংখ্যা এখানে কত? 1, প্রোটন সংখ্যা কত? 1, তাহলে 1 থেকে 1 বাদ দিলে কত হবে? 0, তাহলে এটাই আনসার হবে, এটা নিউট্রন সংখ্যা 0। পরের কোশ্চেনটা, 2 প্রোপানল, মানে এই যে এটার কথা বলছে, CH3 2CHO এর স্বাভাবিক স্ফুটনাঙ্ক হলো 83°C। অ্যাসিটোন, 2 প্রোপানলের অ্যাসিটোনের, এই যে অ্যাসিটোন হচ্ছে এটা, এর স্ফুটনাঙ্ক দেওয়া আছে 56°C। 2 প্রোপানলের স্ফুটনাঙ্ক বেশি হওয়ার কারণ কি? মানে এটার 2 প্রোপানলের স্ফুটনাঙ্ক 83 আর অ্যাসিটোনের স্ফুটনাঙ্ক 56, বেশি হওয়ার কারণ কি? তুমি বলো কারণ কি? হাইড্রোজেন বন্ধন। এইখানে দেখো OH আছে, হাইড্রোজেন বন্ধন আছে না, কিন্তু এখানে কি কোনো হাইড্রোজেন বন্ধন আছে? নাই, তাহলে ডেফিনেটলি এর হাইড্রোজেন বন্ধনের কারণে তো স্ফুটনাঙ্ক বেশি হবে, রাইট? দেখো এখানে কোথাও আছে কিনা, OH বন্ধনে অ্যাসিটোনে CH বন্ধনে অপেক্ষা শক্তিশালী না। এই যে 2 প্রোপানলে অ্যাসিটোনের চেয়ে বেশি হাইড্রোজেন বন্ধন, 2 প্রোপানলে অ্যাসিটোনের চেয়ে বেশি হাইড্রোজেন বন্ধন রয়েছে, এটাই হবে আনসার। মানে এই জায়গাতে তুমি হাইড্রোজেন বন্ধন আছে, এইখানে হাইড্রোজেন বন্ধন নাই, তাহলে ডেফিনেটলি এর স্ফুটনাঙ্ক বেশি হবে, এটা লজিক্যাল আনসার। ক্লোরেট আয়নে লুইস কাঠামোর ক্লোরিন পরমাণুর কতটি নিঃসঙ্গ ইলেকট্রন আছে, মানে কতটি লোন পেয়ার ইলেকট্রন আছে, এটা জানতে চাইছে। তাহলে এটা স্ট্রাকচারটা দেখো, ক্লোরেট আয়নটা Cl,
Cn ডাবল বন্ড দিয়ে একটা অক্সিজেনকে ধরবে, এখানে ডাবল বন্ড দিয়ে একটা অক্সিজেনকে ধরবে, আর এখানে একটা হাত দিয়ে অক্সিজেনকে ধরবে আর একটা হাত ফাঁকা থাকবে, এর কারণে এখানে মাইনাস, দেখছো? তো ক্লোরিনের 1 2 3 4 5, পাঁচটা হাতে তোমার হচ্ছে 3টা অক্সিজেন থাকবে। আর ডাবল বন্ডে একটা অক্সিজেন, এখানে ডাবল বন্ডে একটা অক্সিজেন, আরেক হাতে এই অক্সিজেনটা ধরে রাখবে, কিন্তু এখানে আরেকটা হাত অক্সিজেনের কি ফাঁকা থাকবে। তো নর্মালি যখন তুমি ক্লোরিনের দেখবা, ইলেকট্রোবিন্যাস করবা, দেখো 1s2 2s2 2p6 3s2, তারপর কি 3p5। তো এখানে দেখবা দুইটা, এখানে দেখবা হচ্ছে পাঁচটা, 1 2 3 4 5। বেজোর ইলেকট্রন কয়টা? এখানে একটা। ঠিক আছে, আমি কি করব, এটারে উত্তেজিত করব, অনেক বেশি উত্তেজিত করব, অনেক বেশি, যাতে বেজোর ইলেকট্রন বেশি তৈরি হয়। তাহলে এখানে 1s2 2s2 2p6। বেজোর ইলেকট্রন গুলো কিভাবে তৈরি হবে দেখো, এখানে আছে 3d0, রাইট? তাহলে প্রথমে এখানে 3s1 থাকবে, মানে এখানে দুইটা ছিল এখন একটা থাকবে, আর এখানে 3p3 থাকবে, আর এখানে একটা ছিল, এখানে একটা দুইটা, এখানে একটা তিনটা, রাইট? একটা দুইটা তিনটা, মানে এখানে তিনটা জোড়া আকারে ছিল, এই তিনটা জোড়াই কি ভেঙে যাবে। তাহলে ভেঙে যেয়ে এখানে ইলেকট্রন গুলো কোথায় যাবে? 3D তে যায় শিফট করবে। এই যে এখানে একটা দুইটা তিনটা, এখানে 3D3 হবে এখন। তাহলে এখানে বেজোর ইলেকট্রন এখানে একটা, এখানে হচ্ছে তিনটা, 1 2 3। আচ্ছা, এখন আসো কথায়, দেখো অক্সিজেন যখন আসে তার দুইটা বেজোর ইলেকট্রন নিয়ে আসবে, ডাবল বন্ড না এখানে, অক্সিজেন ডাবল বন্ড দিয়ে ক্লোরিনকে ধরছে, মানে কি অক্সিজেনের দুইটা বেজোর ইলেকট্রন ক্লোরিনের দুইটা বেজোর ইলেকট্রনের সাথে শেয়ার করতেছে। তাহলে একটা অক্সিজেন যখন আসবে তখন এই দুইটা বেজোর ইলেকট্রনকে নিয়ে গেল, তাহলে ওর কাজ শেষ। আর একটা অক্সিজেন যখন আসবে তখন এই যে এটা একটা নিল, আর এই যে এটা একটা নিল, দুইটা, তাহলে তার কাজ শেষ। এখন বাকি আছে কয়টা? তিনটা বেজোর ইলেকট্রন, দেখছো? বাকি আছে কয়টা? তিনটা বেজোর ইলেকট্রন। আরেকটা অক্সিজেন যখন আসছে সে কি দুইটা নিচ্ছে, দুইটার সাথে শেয়ার করছে না, একটার সাথে শেয়ার করছে। তাহলে আরেকটা অক্সিজেন এসে ধরো এটার সাথে শেয়ার করলো, তাহলে বাকি থেকে কয়টা? একটা দুইটা, এক জোড়া ইলেকট্রন এখনো ক্লোরিনে আছে এখন, এই যে মুক্ত জোড় ইলেকট্রন। তাহলে কয় জোড়া হইলো লোন পেয়ার ইলেকট্রন? একটা। নিঃসঙ্গ জোড় ইলেকট্রন যুগল কয়টা? একটা। তাহলে এখানে আনসার হবে 1। বোঝা গেছে? একদম বেসিক দিয়ে বুঝাই দিচ্ছি। তো ক্লোরিনের ইলেকট্রোবিন্যাস তো এটা। এখন ক্লোরিন যখন অনেকগুলো অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে যাবে, মানে বন্ধন গঠন করতে যাবে, তখন তো তার বেজোর ইলেকট্রন লাগবে অনেক বেশি, তাই তাকে অনেক সর্বোচ্চ উত্তেজিত করবা, যাতে তার 3 নম্বর কক্ষপথে সব জায়গায় বেজোর ইলেকট্রন থাকে। দেখো এখানেও বেজোর 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 বেজোর, রাইট? আচ্ছা, এখন এখানে দুইটা অক্সিজেন ছিল ডাবল ডাবল, এই অক্সিজেন দুইটা ইলেকট্রনের সাথে শেয়ার করবে, কারণ অক্সিজেনের দুইটা বেজোর ইলেকট্রন অলরেডি আছে, ক্লোরিনের দুইটা বেজোর ইলেকট্রনের সাথে তো শেয়ার করবে, এই যে আরেকটা অক্সিজেন সেম, এই যে দুইটা। আর এখানে অবশিষ্ট থাকে 3টা বেজোর ইলেকট্রন। এখন একটা অক্সিজেন এসে আমরা স্ট্রাকচার অনুযায়ী দেখলাম সে মাত্র একটা ইলেকট্রনই শেয়ার করছে, একটা অক্সিজেনের বেজোর ইলেকট্রন শুধুমাত্র একটা ক্লোরিনের সাথে শেয়ার করছে, তাহলে বাকি থেকে দুইটা, শেষ কক্ষপথে বাকি থাকে কয়টা? দুইটা, মানে এক জোড়া। তাহলে নিঃসঙ্গ যুগল কয়টা হলো? একটা। তাহলে এই যে একটা লোন পেয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, পরের কোশ্চেনটাতে আসি। ডি অরবিটালের জন্য নিচের কোনটি সঠিক নয়? মিথ্যা। আচ্ছা, এল ইকুয়াল টু 2, এটা তো সত্য, এটা আনসার হবে না। ডি এর জন্য +2 +1 0, হ্যাঁ এটা সত্য। অরবিটাল সংখ্যা 10টা না, ডি এর জন্য তো অরবিটাল সংখ্যা কয়টা? 5টা। বক্স কয়টা দেখছিলা? 5টা না? এই যে dxy, তোমার হচ্ছে dyz, dxz, dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, dz স্কোয়ার, টোটাল 5টা, কিন্তু এখানে বলছে 10টা। তাহলে এটাই হবে আমার আনসার। ঠিক আছে, এটাই হবে আমার আনসার। পরের কোশ্চেনটাতে যাই। অ্যাসিডের তীব্রতা নিচের কোনটির উপর নির্ভরশীল নয়? মানে কোনটার উপর অ্যাসিডের তীব্রতা নির্ভর করবে না? নির্ভর করবে না। ঠিক আছে, কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যার উপর অ্যাসিডের তীব্রতা নির্ভর করে, হ্যাঁ রাইট, এটা তো আমরা জানি। তাহলে এটা নয় বলছে, নয়। কেন্দ্রীয় পরমাণুর আকার, হ্যাঁ, যখন জারণ কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা 1 হয়ে যায় তখন আমরা কি টেস্ট করি? তখন আমরা টেস্ট করি হচ্ছে কার আকার ছোট, যার ছোট সে বেশি তীব্র। তো এটা আনসার হবে না, এটা আসলে নির্ভরশীল, এটাও নির্ভরশীল এটাও নির্ভরশীল, কিন্তু নয় বলছে, নয় মানে মিথ্যা কোনটা? এটা তো সত্য এটাও সত্য। অণুতে উপস্থিত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, না, এটা দিয়ে কি আমি অ্যাসিডের তীব্রতা নির্ণয় করি? না। তাহলে এটা হবে আমার আনসার। কারণ ধরো NH3, এখানে তো 3টা হাইড্রোজেন আছে, এই কি অ্যাসিড না, এটা তো ক্ষার। তো হাইড্রোজেন দিয়ে আসলে ডিটারমাইন করা যায় না কোনটা অ্যাসিড, কোনটা বেশি অ্যাসিডিক বা কোনটা কম অ্যাসিডিক। ওকে, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, হ্যাঁ বিয়োজন ধ্রুবক দ্বারা, মানে যে কে এর কথা বলছে, এটা দ্বারা ডিটারমাইন করতে পারি। ঠিক আছে, তাহলে এটা সত্য আর কি, তাই মিথ্যা কোনটা? এটা। ওকে, হাইড্রোজেনের পরমাণু সংখ্যা দ্বারা আমরা তীব্রতা নির্ণয় করতে পারি না। এটা হচ্ছে জার্মেনিয়াম, জার্মেনিয়ামে হচ্ছে আমার নিউট্রন সংখ্যা কত? আচ্ছা, এটা তো ভর সংখ্যা আর এটা হচ্ছে পারমাণুর সংখ্যা। তাহলে 73 থেকে আমি যদি 32 বাদ দিই তাহলে তো নিউট্রন সংখ্যাটা পেয়ে যাবো, রাইট?
তাহলে কত আসে 1 আর এখানে 4, তাহলে 41 আসবে। এই যে এটা আনসার। পরের কোশ্চেনটাতে যাই। কোন অণুতে সবচেয়ে কম হাইড্রোজেন পরমাণু আছে? তো এখানে 4টা অণু দেয়া আছে, কোন অণুতে সবথেকে কম হাইড্রোজেন পরমাণু, কম বলছে, কম। তো সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। আগে দেখতে হবে যেগুলো স্ট্রাকচার কোনটার কি। আচ্ছা, এখানে সাইক্লোপ্রোপেন, রাইট? সাইক্লো মানে হচ্ছে এটা চাক্রিক, তাহলে প্রোপ বলছে না, তাহলে কার্বন কয়টা হবে? মিথ ইথ প্রোপ, তাহলে 3টা কার্বন। তাহলে 3টা কার্বন, এখানে একটা দাও, এখানে একটা দাও, এখানে একটা দাও, চাক্রিক। আর এখানে প্রোপেন, এন বলছে না, তাহলে সব জায়গায় সিঙ্গেল বন্ড, এই যে। আর এই কার্বনের কয়টা হাত ফাঁকা? 2টা। কার্বনের 2টা হাত ফাঁকা, এই কার্বনের 2টা হাত ফাঁকা, তাহলে হাইড্রোজেন গুলো দাও। দিলাম, দিলাম, দিলাম। কয়টা হাইড্রোজেন পাইলাম? 1 2 3 4 5 6। তাহলে এখানে হাইড্রোজেন হচ্ছে টোটাল 6টা। ঠিক আছে? তাহলে এটা আনসার হওয়ার কথা না, কারণ 6টা অনেক বেশি। তো কেটে দিলাম। প্রোপাইন। তাহলে প্রোপাইন আনসার হবে কেন বলি আমি, কারণ হচ্ছে এটা আইন না, তাহলে এখানে ট্রিপল বন্ড থাকবে। কি ট্রিপল বন্ড? তাহলে ট্রিপল বন্ড যদি থাকে, যে ধরো কার্বন কার্বন এখানে ট্রিপল বন্ড আর এক জায়গায় সিঙ্গেল বন্ড, তো এটা তো প্রোপাইন, 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন মানে প্রোপাইন। তাহলে এখানে একটা হাইড্রোজেন থাকবে, এখানে কি কোনো হাইড্রোজেন থাকবে না, কারণ এই কার্বনের 4টা হাত হয়ে গেছে, এই কার্বনের 3টা হাতে 3টা হাইড্রোজেন, এই যে। তাহলে 1টা 2টা 3টা 4টা, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই যে যৌগটা প্রোপাইন, এখানে হচ্ছে কয়টা হাইড্রোজেন টোটাল? মাত্র 4টা। এটাই হবে আনসার। বাকিগুলো কেন হবে না? দেখো, এটা প্রোপিন না, তাহলে এটার সঙ্গে C3H6, বোঝা যাচ্ছে 6টা হাইড্রোজেন। প্রোপেন C3H8, 8টা। তাহলে এগুলো কোনোটাই আনসার হবে না, প্রোপাইন হবে আনসার। এটা হচ্ছে C3H4। আমি জাস্ট একটু স্ট্রাকচার দিয়ে বুঝাইলাম আর কি তোমাকে, ঠিক আছে? তুমি সংকেত দিয়ে ইজিলি আইডেন্টিফাই করতে পারো। CnH2n-2, এটা হচ্ছে তার রাসায়নিক সংকেত। পরের কোশ্চেনটা, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা mx এর সম্পৃক্ত দ্রবণে x এর ঘনমাত্রা কত? 10⁻⁵ হলে লবণের দ্রাব্যতার গুণফল মানে Ksp কত? আচ্ছা, mx থেকে আমরা দেখতে পাচ্ছি একটা আয়ন বের হয়েছে x-, তাহলে আরেকটা আসবে কি m+, রাইট? তো এটার ঘনমাত্রা যদি 10⁻⁵ হয়, এটাও 10⁻⁵ হবে, রাইট? এটাও s, এটাও s, তাহলে দ্রাব্যতার গুণফল মানে Ksp কি হবে? s ইন্টু s, তাহলে s এর মান 10⁻⁵, আরেকটাও 10⁻⁵, তাহলে কত হবে? এটা আসবে 10⁻⁻10, রাইট? তাহলে দেখো এখানে কোথায় আছে, এই 10⁻⁻10, ইজি। ক্যালকুলেটর ছাড়াই করা লাগবে। হফম্যান ক্ষুদ্রাংশের বিক্রিয়ার মূল উৎপাদ কি? এটা হচ্ছে কি অ্যামিন। হফম্যান ক্ষুদ্রাংশের বিক্রিয়াটা আমরা দেখছিলাম, এই যে অ্যাসিডামাইডের সাথে আমরা ব্রোমিন, তারপরে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করে আমরা হচ্ছে অ্যামিনটা পাই। এই যে ফেমাস বিক্রিয়াটা আর কি, বুঝছো? ফেমাস যে বিক্রিয়াটা আছে ওটার কথা বলতেছে। তাহলে এখানে হচ্ছে আমরা কি পেয়ে থাকি বলতো? এখানে হচ্ছে আমরা পেয়ে থাকি হচ্ছে অ্যামিনটা আর NH2। SN1 বিক্রিয়া কয় ধাপে হয়? এটা তো বলে দিয়েছিলাম ভাইয়া, 2 ধাপে। ঠিক আছে, SN1টা 2 ধাপে, কিন্তু SN2টা 1 ধাপে। জৈব যৌগ আইআর বর্ণালী দ্বারা শনাক্ত করা হয় কি? কার্যকরী মূলকের উপস্থিতি। অর্থাৎ কোন কার্যকরী মূলক আছে এটা আইডেন্টিফাই করার জন্য আমরা আইআর, ইনফ্রারেড রে বর্ণালীটা কি ইউজ করে থাকি। নিচের কোন যৌগটির সক্রিয়তা সর্বাধিক? কোন যৌগের সক্রিয়তা সর্বাধিক মানে সব থেকে বেশি সক্রিয় কোনটা, এটা আমাকে বের করতে হবে। কি কি দেয়া আছে? নাইট্রোবেনজিন, আনিসল, বেনজিন, ক্লোরোবেনজিন। স্ট্রাকচারগুলো আগে দেখতে হবে। এটা ধরো বেনজিন, ক্লোরোবেনজিন হচ্ছে এটা, এই যে। তারপরে হচ্ছে আনিসলের স্ট্রাকচার হচ্ছে এটা, তারপরে নাইট্রোবেনজিনের স্ট্রাকচার হচ্ছে এই যে বেনজিন আর উপরে NO2 দাও। সব থেকে বেশি সক্রিয় কোনটা হবে এখানে বলো তো? এই যে আনিসল হবে আনসার। কেন? দেখো, বেনজিন রিং এর ভিতরে যত বেশি ইলেকট্রন থাকবে ওটা তত বেশি সক্রিয় থাকবে। তো দেখা যায় এইটার সক্রিয়তা মানে এখানে আসলে সক্রিয়তাটা মাঝামাঝি থাকে, মানে এই 4টার তুলনায় মাঝামাঝি। কেন? কারণ এখানে ইলেকট্রন কেউ নিয়ে যাচ্ছে না, কেউ দিচ্ছেও না, তো এখানে মাঝামাঝি থাকে সক্রিয়তা। আর সব থেকে বেশি থাকে এইখানে। কেন? কারণ এখানে যে OCH3 আছে, ঠিক আছে, এই মূলকটা কি করে? এই বেনজিন চক্রে ইলেকট্রন দেয়। ইলেকট্রন কি করে? দেয়। তারা কি করে? ইলেকট্রন এখানে বেনজিন চক্রে কি করে? ইলেকট্রন দেয়। তো ইলেকট্রন দিলে বেনজিন চক্রটা ইলেকট্রন অনেক বেশি পেয়ে যায়। তো ইলেকট্রন যদি বেশি পায় তাহলে সেটা বেশি সক্রিয় থাকে, তাই হচ্ছে এটা আনসার। নাইট্রোবেনজিনের কথা যদি বলি, নাইট্রোবেনজিনে NO2 মূলকটা কি করে জানো? এখানে বেনজিন চক্র থেকে ইলেকট্রনগুলো নিজে টেনে নিয়ে যায়। কি করে? টেনে নিয়ে যায়। তো টেনে নিয়ে যাওয়ার কারণে যেটা হয় যে এই বেনজিন রিং থেকে যদি ইলেকট্রন বের হচ্ছে, ইলেকট্রন চলে যাচ্ছে, তাহলে এটা নিষ্ক্রিয় হয়ে যায়, এটা আর সক্রিয়তা থাকে না, মানে সক্রিয়তা খুব কম থাকে, এটা নিষ্ক্রিয় হয়ে যায়। তাহলে এখানে ওভারঅল আমি যদি 4টার তুলনা করি, সব থেকে বেশি সক্রিয় হবে আনিসল, কারণ এখানে OCH3
মূলকটা কি করতেছে, ইলেকট্রন দিচ্ছে। ক্লোরিনও এখানে ইলেকট্রনগুলোকে কি করে, ক্লোরিনও এখানে তাদের ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভ বেশি, তো এর কারণে ইলেকট্রনগুলোকে নিজের দিকে টান দেয়, বাট ওর মতো এত বেশি না। সব থেকে বেশি দেয় হচ্ছে এই যে তোমার ও আর কি, ও নিজের দিকে বেশি টান দেয়, ও টান দেয় কিন্তু তুলনামূলক কম, ঠিক আছে। আর ও তো টানি দেয় না, উল্টা উল্টা দেয়, তো এর যেহেতু ইলেকট্রন দিচ্ছে, তো বেনজিন রিংটার ভিতরে ইলেকট্রন বেশি, তো এর জন্য সক্রিয়তাও কি তার বেশি। ওকে, এটা হচ্ছে বেসিক কোশ্চেন আর কি। আমরা রেজোনেন্স, তারপরে হচ্ছে তোমার ওই যে নিউক্লিওফিলিক, ইলেকট্রোফিলিক, এই কনসেপ্ট গুলো পড়ছি না, তো সেই জায়গাগুলোতে আবার হচ্ছে ইলেকট্রন কোন দিকে টানতেছে, কে দিচ্ছে, কে টানতেছে, নিচ্ছে, এই কনসেপ্টের ভিতরে এই কোশ্চেনটা এসেছিল। ওকে, 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের তাপী বিয়োজনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের ভর কত? আচ্ছা, ক্যালসিয়াম কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড, তাই না? তাহলে এটার আমার বিক্রিয়াটা জানা লাগবে। তাহলে এটাকে যদি আমি তাপ দেই, তাহলে এখানে উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সাইড এবং কি কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে ক্যালসিয়াম কার্বনেট আছে কত, 100 গ্রাম, তাই না? এটা কয় মোল আছে, 1 মোল মানে 100 গ্রাম। আর এখানে কার্বন ডাইঅক্সাইড 1 মোল মানে কত, 44 গ্রাম। তাহলে বিক্রিয়া থেকে দেখতে পাচ্ছি এখানে কোনো সমতাকরণের কাহিনী নাই, এটাও 1 মোল, এটাও 1 মোল, এটা 1 মোল। বিক্রিয়া থেকে দেখতে পাচ্ছি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে পাওয়া যায় 44 গ্রাম। তাহলে 50 গ্রাম থেকে কত পাবে, অর্ধেক। এটার অর্ধেক না, 100 গ্রামের অর্ধেক 50 গ্রাম, তাহলে 44 গ্রামের অর্ধেক 22 গ্রাম পাবো কার্বন ডাইঅক্সাইড। তাহলে এটা আনসার। পরে কোশ্চেন, কার্বন, অক্সিজেন, নিয়ন এবং ফ্লোরিনের সঠিক তড়িৎ ঋণাত্মকতার ক্রম। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতা আমরা জানি বাম থেকে ডানে গেলে কি হয়, বাড়তে থাকে। তড়িৎ ঋণাত্মকতার মান আমরা জানি বাম থেকে ডানে গেলে বাড়তে থাকে, কিন্তু নিয়নের তড়িৎ ঋণাত্মকতার কোনো মান আছে? নাই। এই তড়িৎ ঋণাত্মকতার মান কি, 0। একদম ডানে কিন্তু নিয়ন, তার মানে কি নিয়নের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি? না, নিয়নের তড়িৎ ঋণাত্মকতার মান আন্ডা 0, কারণ কি সে নিষ্ক্রিয় মৌল। তাহলে সব থেকে বেশি কার, ফ্লোরিনের, যেটা হচ্ছে 4। এরপরে কার, অক্সিজেনের, যেটা হচ্ছে 3.5। তুমি এটা বাম থেকে ডান হিসাব করলেও পারবা। এটা হচ্ছে কত, কার্বনেরটা তোমার 2.5, রাইট? কার্বনেরটা কত, 2.5। তাহলে আলটিমেটলি সব থেকে বেশি ফ্লোরিনের, এরপরে অক্সিজেনের, এরপরে কার্বনের, এরপরে নিয়ন। তাহলে FOCNE, FOCNE যেটা আনসার। বোঝা গেছে? এটা হচ্ছে আমার আনসার। পরের কোশ্চেনটাতে যাই। যদি নিম্নোক্ত গ্যাসগুলোর ভর একই হয়, তাহলে কোনটিতে সর্বাপেক্ষা কম সংখ্যক অণু আছে? আচ্ছা, ভর, ভর মানে কি, ডাব্লিউ যদি এক হয়, তাহলে কম সংখ্যক অণু মানে এন এর মান চাইছে, এন, এন কার কম আছে। আচ্ছা, তাহলে এটা কেমনে বের করবো? দেখো, আমরা জানি W/M ইকুয়াল টু N/N, রাইট? তো এখানে ধ্রুবক কোনটা? ধ্রুবক হচ্ছে, ধ্রুবক মানে কি, যেটা মান একই, কনস্ট্যান্ট, যেটার মান কি কনস্ট্যান্ট একই, যেমন এই যে অ্যাভোগাড্রো নাম্বার, এটার মান একই, এটা বাদ যাবে। ডাব্লিউ তো সবার ভর এক বলছে, এটা বাদ, তাহলে থাকে কি, এম আর এবং এন। তাহলে এন এবং এম, দেখো তো এটা এন উপরে এম নিচে, তার মানে কি তাদের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে এন সমানুপাতিক 1/m হবে, এন এবং এম ব্যস্তানুপাতিক। তাহলে এন যদি বাড়ে, এম কি হবে, কম হবে। আর এন যদি কম হয়, মানে এন কম মানে কি, মানে অনুসংখ্যা যদি কম তখনই হবে যখন আণবিক ভরটা কি হবে, বেশি হবে, উল্টা সম্পর্ক। তাহলে তোমাকে এখানে দেখতে হবে কার আণবিক ভর বেশি, যার আণবিক ভর বেশি তার অনুসংখ্যা কি কম। তাহলে দেখি আণবিক ভর, আর্গনের 40, ক্লোরিনের 71, কার্বন মনোক্সাইড, কার্বন হচ্ছে 12, আর অক্সিজেন কত, 16, 28। সালফার ডাইঅক্সাইড দেখি, সালফার হচ্ছে 32, আর দুইটা অক্সিজেন হলে 32, টোটাল 64। তাহলে আনসার কি হবে, Cl2, কারণ ক্লোরিন অণুর আণবিক ভর বেশি মানে কি তার অনুসংখ্যা কম হবে, এটা এর জন্য আনসার। ওকে, পরের কোশ্চেনটাতে যাই। 18 গ্রাম অ্যালুমিনিয়াম ক্যাথোডে সঞ্চিত করতে প্রয়োজনীয় বিদ্যুতের পরিমাণ কত? তাহলে এটা কেমনে বের করবো, কিউ ইকুয়াল টু হচ্ছে আমরা জানি NeF, রাইট? তাহলে এখানে 18 গ্রাম অ্যালুমিনিয়াম, এন, এন মানে কি W/M মূল সংখ্যা, আর ই মানে কি অ্যালুমিনিয়াম ক্যাথোডে যখন জমা হবে তখন কয়টা ইলেকট্রন এখানে আদান প্রদান হইতে পারে অ্যালুমিনিয়ামের জন্য, 3টা, রাইট? আর এখানে এফ, তাহলে এখানে ডাব্লিউ হচ্ছে 18, আর এটা হচ্ছে কত, 27, আর এখানে হচ্ছে 3 ইন্টু এফ। ফ্যারাডে যেহেতু দেওয়া আছে তাই সব জায়গায় ফ্যারাডে। অ্যালুমিনিয়ামের যেহেতু 3 হবে ইলেকট্রন, অ্যালুমিনিয়াম যদি 3+ থেকে অ্যালুমিনিয়াম হয় তাহলে সে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, 3টা। তাহলে এখানে 3 দিয়ে এটা কাটো, 9, 9 দিয়ে এখানে কাটো, 18, 2, তাহলে 2F, 2 ফ্যারাডে, এই যে এটা আনসার। ঠিক আছে, পরের কোশ্চেনটা। নিচের যৌগটিতে কতটি সিগমা ও পাই বন্ধন আছে? আচ্ছা, কতটি সিগমা এবং পাই বন্ধন এটা আমাকে বের করতে হবে। সিগমাটা আগে দেখি। সিগমা মানে সিঙ্গেল বন্ড থাকলেই বুঝবে সিগমা, মানে হচ্ছে আমি বলি সিঙ্গেল বন্ড মানে সিগমা, আর ডাবল বন্ড থাকলে একটা সিগমা একটা পাই, শেষ। ট্রিপল বন্ড থাকলে 2টা পাই একটা সিগমা, তার মানে বন্ড থাকলেই মানে হচ্ছে সিগমা থাকতেছে, রাইট? আচ্ছা, তাহলে এখানে একটা সিগমা 1, এখানে এই যে ডাবল বন্ডে বলছিলাম না একটা সিগমা একটা পাই, তাহলে এখানে একটা সিগমা 2, এই যে এখানে একটা 3, 4, 5, 6, 7,
8, এই যে 2টার মধ্যে একটা আছে 9, 3টার মধ্যেও একটা 10, আর এখানে একটা 11টা। তাহলে টোটাল 11টা সিগমা আছে। এখন দেখো পাই কয়টা, এখানে একটা পাই, এখানে একটা পাই, এই যে এখানে একটা, টোটাল 2টা, আর এখানে 2টা, তাহলে টোটাল 4টা। তাহলে 4টা পাই, 11টা সিগমা, 4টা পাই। বোঝা গেছে? ট্রিপল বন্ড থাকলে 2টা পাই, একটা সিগমা। ঠিক আছে, এরপর আমাদের লাস্ট কোশ্চেন আসি আজকে। মিথেন CH4 এর পূর্ণ দহনের সময় কার্বন পরমাণুর সংকরণ কি পরিবর্তন ঘটে? খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। মিথেনের পূর্ণ দহন মানে এই যে এটা ধরো মিথেন, দহন মানে কি, এর সাথে অক্সিজেনের বিক্রিয়া, তাহলে এখানে উৎপন্ন হবে কি, কার্বন ডাইঅক্সাইড এবং পানি। এখন তোমাকে যেটা বলছে, এখানে সমতাকরণ করলে এখানে 2 আর এখানে 2 আসবে, সমতাকরণটা মেইন ফ্যাক্ট না। মেইন ফ্যাক্টটা কি দেখো, মিথেনের দহনে কার্বন পরমাণু, এখানে কার্বন পরমাণু আছে যেটা স্ট্রাকচার এরকম, তাই না? এই যে, তো এই যে কার্বন পরমাণুর সংকরণ, আচ্ছা মিথেনে কার্বনের সংকরণ কি, সব জায়গায় সিঙ্গেল বন্ড, তাহলে sp3। এই সংকরণটা কি পরিবর্তন ঘটে, তাহলে এই কার্বনের সংকরণটা এখানে sp3, তো sp3 থেকে কার্বন ডাইঅক্সাইড যখন উৎপন্ন হলে এখানে কোন সংকরণ দেখা যাবে? দেখো কার্বন, এখানে অক্সিজেন, এখানেও অক্সিজেন, ডাবল বন্ড দিয়ে, তাহলে কার্বনের দুই পাশে যদি ডাবল বন্ড থাকে তাহলে এটা কোন সংকরণ হয়? sp। কার্বনের যদি এক পাশে ডাবল বন্ড থাকে তাহলে sp2, দুই জায়গায় ডাবল বন্ড থাকলে sp। কার্বনের যদি এক জায়গায় ডাবল বন্ড থাকে তাহলে sp2, দুই জায়গায় থাকলে sp শুধু, আর ট্রিপল বন্ড থাকলে তো এমনি sp, রাইট? ওকে, তাহলে sp3 থেকে হয়ে গেছে sp, তাহলে আনসার হবে sp3 থেকে sp, এই যে। ওকে, অল রাইট, তাহলে এই ছিল ভাইয়ার রাজশাহী ইউনিভার্সিটির অ্যাডমিশন কোশ্চেন সলভ করা, যেখানে স্পেশাল কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করছি। তোমার হচ্ছে বিগত 2023-24 সাল এবং এর থেকে মানে 2019-20 সেশন থেকে 2023-24 পর্যন্ত টোটাল 5 বছরের কোশ্চেন সলভ আমরা মোটামুটি করে ফেললাম, মোটামুটি যতগুলো ইম্পর্টেন্ট আছে। তো আজকের ক্লাসে যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করে কেয়ার বাড়িয়ে দিও। আর সবার জন্য রাজশাহী ইউনিভার্সিটি যারা পরীক্ষা দিচ্ছে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।